ইশরাক শার্টের কলারের কাছে দুইটা বোতাম খুলতে খুলতে নওরিনের কাছে আসে। নওরিন বিছানায় বালিশ কোলে নিয়ে বসে আছে। ইশরাক নওরিনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। মুখটা শুকিয়ে গিয়েছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। হাতের কালচে দাগ, গত রাতে একটু বেশি শক্ত করে হাতটা ধরেছিল হয়তো, তাই এমন হয়েছে। এই মুহূর্তে ইশরাকের ভীষণ মায়া হচ্ছে। বাচ্চা একটা মেয়েকে হয়তো বেশি কষ্ট দিয়ে ফেলেছে, কিন্তু নওরিনের অতীতটা তো এমনই, বারবার ইশরাককে বাধ্য করে নওরিনকে কষ্ট দিতে। ইশরাক নওরিনের কাছে গিয়ে বসে পড়ে, নওরিনের হাতটা নিজের হাতের মধ্যে নেয়। আমার উচিত তোমাকে ঘৃণা করা, আমি চাইও তোমাকে প্রচুর ঘৃণা করতে, কিন্তু আমার মন মানছে না, ইচ্ছে করছে না তোমায় কষ্ট দিতে। এটাকে কি ভালোবাসা বলে? নরেন থতমত খেয়ে যায়। কিসব বলছেন আপনি? আপনি আমায় ভালোবাসেন? ঈর্ষাক হো হো করে হেসে দেয়। তোমার থেকেই শেখা। কি ছলা কলা? এটাকে কি বলে জানো? ছলনা। আমি তোমায় ভুলিয়ে ভালিয়ে নিজের সাথে করে নিয়ে যাব, তারপর ইচ্ছা মতো পেটাবো, পিটিয়ে তক্তা বানিয়ে ফেলবো। বেয়াদব মেয়ে, এভাবে কেউ বেরিয়ে আসে? নওরিন চোখ বড় বড় করে তাকায় এরশাকের দিকে। ঘামে প্রায় ভিজে গিয়েছে শার্টটা। শার্টের হাতা ফোল্ড করা, বুকের কাছের দুইটা বোতাম খুলে রেখেছে। লোমশ বুকটা দেখা যাচ্ছে। অশুভ একটা, এভাবে বুক দেখিয়ে মেয়ে পটান বুঝি? ঈর্ষা ভুরু কুঁচকে তাকায়। আমি যাব না আপনার সাথে, প্লিজ। আমাকে জোর করবেন না। রাগ থেকে বলছি না, ঠান্ডা মাথায় বলছি। আপনার নীলাঞ্জনাকে বিয়ে করে নেওয়া উচিত। পিতার পরিচয় ছাড়া সন্তানের কোনো দাম নেই। কিসের সন্তান? এখনো অস্বীকার করবেন? ঈর্ষা গলার স্বরটা গম্ভীর করে বলে ওঠে। না, ভুল হয়ে গেছে আমার। নাও, স্বীকার করছি বাচ্চাটা আমার। এমন আরো অনেক বাচ্চা আছে, ওরা সবাই পেট থেকে বার হলে তোমার কোলে তুলে দেব। তুমি মানুষ করবে, সকাল বিকেল রাত তাদেরকে ফিডার খাওয়াবে, সাথে নিজেও খাবে। বাচ্চাদের সাথে সাথে তোমার মস্তিষ্কেরও বিকাশ ঘটবে। নরিন দাঁত কিরমির করে বলে ওঠে, নির্লজ্জ লোক একটা। বাড়িতে কি বলেছ? শুধু এতটুকুই বলেছি, আমি আপনার থেকে ডিভোর্স চাই। ভয় নেই, ইশাক ইমতিয়াজ শিকদারের চরিত্রের বিবরণ কাউকে দেইনি। নিশ্চিন্তে থাকুন, আপনাকে নিয়ে কামড়াকামড়ি করতে আমি পারবো না, মাপ চাই। আপনি ফিরে যান, আমি যাব না। ঈর্ষাকে রাগ উঠে যায়, মাথার মধ্যে চিনচিন করছে। এই মেয়ে কি ধাতু দিয়ে তৈরি, ভাঙবে তবুও মচকাবে না। ইশাক নওরিনকে কোলে তুলে নেয়, দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে নওরিনকে গাড়িতে বসিয়ে দেয়। ভেতরে সবাই হা করে তাকিয়ে আছে তাদের দিকে, তবে ঈর্ষাকে আটকানোর সাহস কারোরই নেই। নওরিনের বাবা একটা জোরে নিঃশ্বাস ফেলে বলে, যাক, মেয়েটাকে সে একেবারে ভাসিয়ে দেয়নি বোধ হয়। কিছু সময় বাদে নওরিন গাড়ির সিটে মাথা ঠেকিয়ে দেয়। খারাপ লাগছে? কার জার্নিতে কি কোনো প্রবলেম হয়? নওরিন কিছুই বলে না। একটু পর নওরিন ঈর্ষাককে গাড়ি থামাতে বলে। ঈর্ষাক রোড সাইডে গাড়িটা থামায়। নওরিন গাড়ি থেকে নেমে গড়গড়িয়ে বমি করে দেয়। রাস্তার পাশে পেট ধরে বসে পড়ে। ইশরাক নওরিনকে ধরে। খারাপ লাগছে? হুম, পেটে ব্যথা করছে। কেন? খাওয়াই অনিয়ম করেছো তাই হয়তো। কিছু খাবে? কবে থেকে পেটে ব্যথা বলনি কেন? গত পরশু ভোর থেকে। টাইমটা বলবো? ও সরি, টাইমটা তো আপনার চেয়ে ভালো আর কারোরই কি জানা আছে? নাকি আমাকে জোর করতে এতটাই ব্যস্ত ছিলেন যে দিন দুনিয়া সব ভুলে গিয়েছিলেন? ঈর্ষাক কিছু একটা বুঝে মাথাটা নিচু করে নেয়। নওরিন শান্ত দৃষ্টিতে ঈর্ষাকের দিকে তাকায়। কোন রকম আস্তে ধীরে করে গাড়িতে উঠে বসে। ডাক্তারের কাছে যাবে? আর কোনো প্রবলেম হচ্ছে কি? আগে বলনি কেন? আমাদের সমাজে বিয়ের পর অনেক স্বামীরাই স্ত্রীকে ব্যক্তিগত সম্পত্তি হিসাবে দেখে। তাদের কাছে ব্যাপারটা এরকম যে তারা বিয়ের পর স্ত্রীর সাথে যেভাবে ইচ্ছা ব্যবহার করবে। স্ত্রী টাকা দিয়ে কেনা কোনো সম্পদ নয়। শারীরিক সম্পর্কের আগে স্ত্রীরও অনুমতি নেওয়া প্রয়োজন। অনুমতি ছাড়া কারোর সাথে, এটাকে রেপ বলে। বিয়ের পর ম্যারিটাল রেপ। আই অ্যাম অনলি 19। আপনি না শিক্ষিত সমাজের একজন উচ্চ শিক্ষিত পুরুষ, আপনি কি করে পারলেন? আই ওয়াজ ব্লিডিং, বাট ইউ ডোন্ট নোটিসড এনিথিং।
যন্ত্রণায় মরে গেলেও আপনি আপনারটা নিয়েই ব্যস্ত ছিলেন। নওরিন একটু থেমে আবারও বলে ওঠে, কোনো ডাক্তার দেখাতে হবে না। যখন তখন মরিনি, তখন এখনো মরবো না। ব্যাস, শুধু একটু পেইন, ব্যাস, ঠিক আছি আমি। নওরিনের চোখ দিয়ে পানি পড়ছে। ইশাক নওরিনের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নেয়। আমার ভুল হয়ে গিয়েছে, মাফ করে দাও, আর কখনো এমন হবে না। আমি আপনাকে জোর করার পর সেম কথা বললে আপনি আমাকে ক্ষমা করতেন? কি বলতেন তখন? ইশাক দ্রুত উত্তর দেয়, তুমিও চাইলে আমায় জোর করতে পারো, চাইলে এক্ষুনি করো, সমস্যা নেই, আমি কিছুই মনে করব না, বরং আমার ভালোই লাগবে। নরিন এবার ভ্যাবাচাকা খেয়ে যায়। অসভ্য লোক একটা। বাড়ি ফিরে ইশাক নওরিনকে কোলে করে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। নওরিন ইশাকের বেডরুমে ছিল দোতলায়। সিঁড়ির পাশের ঘরটা পর্দার ফাঁক দিয়ে এক জোড়া চোখ নওরিন আর ইশাককে এক দৃষ্টিতে দেখছিল। ইশাক সেদিকে লক্ষ্য না করলেও নওরিন ব্যাপারটা ঠিকই অনুভব করে। অন্য সময় হলে ছুটে গিয়ে খপ করে ধরে ধরতো পর্দার আড়ালের মানুষটাকে, কিন্তু আজ তার শরীর কুলাচ্ছে না। ইশাক নওরিনকে বিছানায় শুইয়ে দেয়। যদিও সে নিজেও ক্লান্ত, তাতে কি, আপাতত নওরিনের সেবা করাটাই তার সবচেয়ে বড় দায়িত্ব। ছোট চাচিকে বলে নওরিনের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে, তারপর নিজের হাতে নওরিনকে খাইয়ে দিয়ে শুইয়ে দেয়। তারপর বিছানা থেকে বালিশটা নিয়ে সোফায় গা এলিয়ে দেয়। ভীষণ রকম ক্লান্ত সে। রাতে খাবারের ডাক পড়ে, এরশাক ঘুমাচ্ছে। বিকালে এসে সে ক্লান্ত হয়েই শুয়ে পড়ে। কখন ঘুমিয়েছে এরশাক নিজেও টের পায়নি। নওরিনের গায়ে ধুম জ্বর এসেছে। নওরিন উঠে ইরশাককে কয়েকবার ডাক দেয়। ইরশাক হু হা করে আবারও ঘুমিয়ে পড়ে। নওরিন ওয়াশরুমে চলে যায়। মাথা ঘোরাচ্ছে, বমি পাচ্ছে। নওরিন ওয়াশরুম থেকে বার হতেই দেখে একটা মেয়ে ইরশাকের মাথার কাছে বসে এক দৃষ্টিতে ইরশাককে দেখছে আর ইরশাকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটি দেখতে প্রচুর সুন্দরী। নওরিনের মনে হচ্ছে এ যেন কোনো পরী। ইরশাক ঘুমের মধ্যে মেয়েটির হাতটা টেনে বুকের কাছে নিয়ে যায়। নওরিনের চোখে অন্ধকার নামে, ধপ করে সেখানেই পড়ে জ্ঞান হারিয়ে যায়। নওরিনের পড়ে যাওয়ার শব্দে ইশাক লাফিয়ে ওঠে। কতক্ষণ পর নওরিনের হুঁশ ফিরে আসে। নওরিন চোখ খুলে দেখে ইশাক তার পাশে বালিশের ঠ্যাস দিয়ে বসে ফোন চাপছে। নওরিন গোটা ঘরে চোখ বুলায়। শুনুন। ইশাক ফোন রেখে ব্যস্ত হয়ে পড়ে। কোনো সমস্যা হচ্ছে? দেখি, জ্বরটা কমলো নাকি? ইশাক নওরিনের গালে মুখে হাত বুলায়। হাত সরান। আপনার সাথে মেয়েটা কে ছিল? কোথায় মেয়েটি? ইশাক ভুরু কুঁচকে তাকায়। মেয়ে কোথায় মেয়ে? কোন মেয়ে? মাথা ঠিক আছে? ভূত পেতনির সাথেও কি আপনার সম্পর্ক আছে? কি সব ভুলভাল বকো। আমি তো দেখলাম। কিছু ওষুধ খেয়ে নাও, আর দেখবে না। সকালে এশার ডাকে ঘুম ভাঙে নওরিনের। জান, তোর শরীরটা এখন কেমন? এই তো ভালো। নিচে চল, আরো ভালো হয়ে যাবে। কেন? তোর সতীন এসেছে বিয়ের দাওয়াত দিতে। নওরিন অবাক হয়ে তাকায় এশার দিকে। কি? হুম, নীলাঞ্জনা আপু এসেছে, চল। এশা নওরিনকে টানতে টানতে নিচে নিয়ে আসতে থাকে। সামনে নীলাঞ্জনার বিয়ে সজলের সাথে। বিয়ের ব্যবস্থা এরশাকই করেছে। নীলাঞ্জনা ঈর্ষাকে কৃতজ্ঞতা জানাতেই এসেছে। নীলাঞ্জনা এদিকে সেদিকে তাকিয়ে ঈর্ষাকের নতুন বউকে খুঁজছে। নওরিন নিচে আসতেই নীলাঞ্জনা নওরিনকে দেখে চমকে ওঠে। ঈর্ষাক সেখানেই বসা। তুমি নওরিন না? ঈর্ষাক তোমাকে বিয়ে করেছে? নওরিন মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকায়। নীলাঞ্জনা বিস্ফোরক চোখে তাকিয়ে আছে নওরিনের দিকে। ঈর্ষাক কি করে পারলো তোমায় বিয়ে করতে? তুমি তো কক্সবাজারের সেই মেয়েটা। তোমাকে কেন? ঈর্ষাকের মা তোমাকে ঘৃণা করে? ঈর্ষাক দ্রুত এসে নীলাঞ্জনাকে থামিয়ে দেয়। পানির গ্লাসটা এগিয়ে দেয় ওর দিকে। নীলাঞ্জনা ঢক ঢক করে পানি খেতে থাকে। নওরিন অবাক চোখে তাকিয়ে আছে। এই একটা ঘটনা কি তাকে সারাটা জীবন বয়ে বেড়াতে হবে? প্রচুর ঘেন্না লাগছে তার নিজের ওপর। চরিত্রের দাগ যে কখনোই মেটাতে চায় না। হঠাৎই নওরিনের চোখ যায় কিচেনের দিকে। কিচেন থেকে চায়ের কাপ হাতে বেরিয়ে আসছে একটি মেয়ে। এটা তো রাতের সেই মেয়েটা। কে এই মেয়ে?
তুমি নওরিনকে কেন বিয়ে করেছো? তা কি জানি না ভেবেছো? নীলাঞ্জনা এমন প্রশ্ন করে ইরশাক একটু নড়ে চড়ে বসে। ইরশাক, নীলাঞ্জনা আর নোহা। ইরশাকের ছোট চাচার মেয়ে তিনজন নোহার ঘরে আসর পেতেছে। হঠাৎই নওরিনকে দেখে নীলাঞ্জনা এমন রিয়াক্ট করে বসবে তা ইরশাক বুঝতে পারেনি। অবস্থা বেগতিক দেখে নীলাঞ্জনাকে উঠিয়ে নিয়ে আসে। পিছু পিছু নোহাও আসে। ইরশাক চোখ মুখ শক্ত করে প্রশ্ন করে, কি জানো? সব জানি আমি ইরশাক। তোমার চোখে আমি সেদিন অন্য কিছু দেখেছি। আমার দৃষ্টি ভুল করে না, ঠিক আছে? দাদু কথা দিয়ে রেখেছিল, তাই বিয়েটা করেছি। নোহা ইরশাকের পাশে বসে হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে কাঁধে মাথা রাখে। ঠাট্টা করছো দা ভাই? তোরা কি শুনতে চাস? যেটি সত্যি সেটা। এটাই সত্য দাদুর জন্য। তোমার জন্য দাদু ভাই এমন হাজার লক্ষ কথাকে ছুঁড়ে ফেলার ক্ষমতা রাখে। ইরশাক নোহার হাত থেকে হাতটা ছাড়িয়ে উঠে দাঁড়ায়। আমি শুধু চাই, নরেনকে শাস্তি দিতে চাই। ভালোবাসার মানুষটা ঠকালে কতটা যন্ত্রণা হয় এটা বোঝাতে। ও বুঝে গেলেই হবে, আর কিছু চাই না। ভালোবাসা খেলার জিনিস নয়। নোহা একটু হাসে। তারপর ছুঁড়ে ফেলে দেবে? এরশাক মাথা নিচু করে নেয়। ফেলে দিও। নওরিনের মতো ছুঁড়ে ফেলা ফুল আমি সযত্নে তুলে রাখবো, যত্ন করব। রোজ দিনে 2 বার করে পানি দেব, কখনো নুয়ে পড়তে দেব না। ঈর্ষাক আর নীলাঞ্জনা দুজনেই ভুরু কুঁচকে তাকায় নোহার দিকে। নোহার বয়স খুব বেশি না, হিসেব করলে নওরিনের সমবয়সী, কিংবা 2 বছরের বড় হবে। তবে এত অল্প বয়সে মেয়েটি বড্ড বড় হয়ে গিয়েছে, বড্ড হিয়ালি করে। কখনো কখনো তার অনেক কথাই কারোর বুঝে আসে না। নোহা মিচকে হেসে বলতে শুরু করে, কি দেখছো? আচ্ছা দা ভাই, নীলাঞ্জনা আপাও তো তোমায় ঠকালো, তাকে কি তুমি বিয়ে করে শাস্তি দেবে নওরিনের মতো? ঈর্ষাক দাঁত কিড়মিড় করে উত্তর দেয়, নওরিন আর নীলাঞ্জনা দুজনের ব্যাপারটাই আলাদা। নীলাঞ্জনা মাথা নিচু করে নেয়। নোহা ঈর্ষাকের গলা জড়িয়ে ধরে, দা ভাই, পরশু তো আমার জন্মদিন, আমায় উপহার দিবে না? ঈর্ষাক হাসে, কি চাই? তোমার সবচেয়ে দামি জিনিস চাই। ঈর্ষাক পকেট থেকে কার্ডটা বের করে দেয়, যত ইচ্ছা কেনাকাটা কর, সমস্যা নেই। এটা নয়। আচ্ছা, যা চাস দেব। আপাতত এটা বোনাস হিসাবে রাখ। কথা দিলে কিন্তু। বলো, পাক্কা প্রমিস? দিলাম। নোহা মুচকি হেসে বেরিয়ে যায়। যেতে যেতে বলে যায়, তোমার বউকে কিনতে নিয়ে যাব, তবে এশাকে নেব না। হিংসুটে বুড়িটা আমার সুখ সইতে পারে না। এরশাক হাসে। নীলাঞ্জনা বিছানায় বসে কাঁদছিল। ঈর্ষাক নীলাঞ্জনার কাছে গিয়ে বসে। কাঁদো কেন? আমাকে কি সত্যি ক্ষমা করা যায় না? না। ঠিক আছে। আজ সজল ওর বাবা মাকে নিয়ে আসবে বলেছে, বিয়ের কথা বলবে বলে। আমি জানি সবটা তুমি ম্যানেজ করেছো। আমি তোমার কাছে কৃতজ্ঞ। যদি বিয়েটা হয়, তুমি এসো। আমার কষ্ট মিশ্রিত একটু সুখ লাগবে, আমার ভালো লাগবে। ঈর্ষাক হাসে। বিয়েটা হবে, ভয় পেও না, আমি আছি। তুমি নেই ঈর্ষাক, সত্যি আমি নেই। তোমার কাছে নেই, তবে তোমার পাশে আছি, বন্ধু হিসাবে, শুভাকাঙ্ক্ষী হিসাবে। এর বেশি কিছু নয়। ঈর্ষাক ঘর থেকে বেরিয়ে যায়। নীলাঞ্জনা সেখানেই বসে আছে। ভীষণ ঘামছে সে। শরীর চলছে না, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। জীবনটা সত্যিই বদলে গেল। এতক্ষণ এশা আর নওরিন তাদের ঘরে বসা ছিল। নওরিন এশাকে এটা সেটা প্রশ্ন করছে। এশা উত্তর দেয় না, এক হাতের তালু দিয়ে আরেক হাতের তালু ঘষতে থাকে। মেয়েটা কে? চুপ। ওনার গফ কেন এসেছে? কি হলো এশা, কথা বলছিস না কেন? আমি চললাম। নওরিন রেগে গেছে। নওরিন উঠে বসতেই নোহা এসে নওরিনের হাতটা ধরে। তুমি কিন্তু ভীষণ রকম সুন্দর। নওরিন অবাক হয়। এশা নোহার দিকে তাকায়। আমি নোহা, তোমার ছোট চাচা শ্বশুরের একমাত্র মেয়ে। এশার থেকে আমার ইন্ট্রোডাকশন চেয়েও না, নাইলে ওর মতো তুমিও আমায় ঘেন্না করবা। নওরিন অবাক চোখে তাকিয়ে আছে। রেডি হও, তোমায় নিয়ে শপিং এ যাব। দাভাই কার্ড দিয়ে দিয়েছে, ইচ্ছে মতো শপিং করতে পারবো। এশা দাঁত কিড়মিড় করে উত্তর দেয়, কই, আমাকে তো কখনো দেয় না। তোকে তো দাভাই ভালোই বাসে না, তাই দেয় না।
আমায় বাসে তাই দিয়েছে। নোহা চলে যায়। চিকন গড়ন মাথায় লম্বা চুল, ধবধবে সাদা গায়ের রং নোহার। ঠোঁটটা গোলাপের পাপড়ির মতো গোলাপি, চোখের মণিটা হালকা নীল। চোখের দিকে তাকালে মনে হবে গোটা আকাশটাই যেন মেয়েটির নিজের চোখে ধারণ করেছে। যে কোনো পুরুষ মেয়েটির চোখের সমুদ্রে হারাতে বাধ্য। নওরিন এশাকে হালকা ঠেলে প্রশ্ন করে, কে রে এটা? কি সুন্দরী, ঠিক যেন অপ্সরা। ঈশা মুখ বাঁকিয়ে উত্তর দেয়, সাই, এই বাড়ির হেডমিস্ট্রেস উনি। যখন যা চায় তাই সবাই দেয়। ছোট কাকা আর বাবার চোখের মণি। তোর বরের হৃৎপিণ্ড। সবাই ওকে এত ভালোবাসে কেন বুঝি না, অসহ্য একটা। আমান ভাই তো ওকে পারলে মাথায় নিয়ে নাচতো। এটুকু বলেই চুপ হয়ে যায় এশা, নওরিনের দিকে তাকায়। সরি, মাফ করে দে জান। কেন যে এই নামটা নিস আমার সামনে? নোহা ছুটে আসে। এখনো রেডি হওনি তুমি? নওরিন হাসার চেষ্টা করে। নোহা এশার দিকে আর চোখে তাকায়। ও নিশ্চয়ই তোমায় আমার নামে ভুজুং ভাজুং বুঝিয়েছে। আমি ওর মনে মনে না হওয়ার সতীন, তাই আমার উপরে এত রাগ ওর। প্রিয় বোনটি আমার, যা রেডি হয়ে নে, তোকেও নিয়ে যাব, সমস্যা নেই। এশা মুখ বাঁকিয়েই উত্তর দেয়, দরকার নেই। দা ভাইকে বলে দিয়েছি, দা ভাই আমাদের নিয়ে যাবে। তুমি না গেলেও না, আর যাও না, নওরিনকে নিয়ে যাবে। ভাইয়া নাকি ক্লাস আছে, আমি বলেছি নিয়ে যাবে। এশার আগে গজগজ করতে করতে বলে ওঠে, আমিও যাব না, আমার বেস্টুও যাবে না, কোথাও কেউ যাবে না। দরকার পড়লে তুই যা। নোহা চোখ বড় বড় করে তাকায়। এশা কিছু একটা ভেবে রাজি হয়ে যায়। তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়ে। গাড়িতে ড্রাইভিং সিটে এরশাক বসে আছে। নওরিন, এশা, নোহা তিনজনেই জিন্স আর লং টপস পরেছে, গলায় পেঁচানো ওড়না। এশা নওরিনের হাত ধরে এগিয়ে যেতে যেতে বলে, যান, গিয়ে সামনে বস, দ্রুত যা, এই খচ্চর পেতনি যেন ভাইয়ার পাশে বসতে না পারে। নওরিন ভুরু কুচকে তাকায়, বসলে বসুক, তাতে কি? তবে আমি এই উগ্র পাগল বদমেজাজি গন্ডার শয়তানের নানা ছাগলের 3 নাম্বার ছানা বখাটে লোকের সাথে বসবো না। আমরা পেছনেই বসবো। এসা বোকার মতো হাসে। এক নিঃশ্বাসে তারই সামনে তারই ভাইকে কতগুলো গালি দিল। অন্য কেউ দিলে হয়তো মেরে নাকটা ফাটিয়ে দিত। নওরিনের পেছনের সিটে বসে। এশাক নওরিনের দিকে তাকায়। নওরিন মুখ বাঁকিয়ে অন্য দিকে তাকায়। এশা পেছনের সিটে বসতে নিলে নোহা এসে দুম করে বসে পড়ে। তুই সব সময় বলিস না আমি তোকে দা ভাইয়ের পাশে বসতে দেই না, আজ বস। আমি তো নওরিন দা, মানে নিম ফুলের পাশেই বসবো। নওরিন নোহার অদ্ভুত আচরণে বারবার বোকার মতো হাসছে। গাড়ি আপন মনে ছুটছে। নোহা আর নওরিন পেছনে বসা। নোহা বারবার নওরিনের দিকে তাকাচ্ছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। নওরিনের একটু বিরক্ত লাগছে। কি দেখে এত? তোমাকে? কি? তোমার কত সাহস? সেদিন এতগুলো ছেলের সামনে দাঁড়িয়েও একটুও ভয় পাওনি? কি সুন্দর করে সবটা বুঝিয়ে দিলে। তুমি কি জানো তুমি বড্ড বেশি সুইট? নওরিন বোকার মতো প্রশ্ন করে, কিসের কথা বলছো? কক্সবাজার যাওয়ার পথে ভুলে গেলে? নরিন থতমত খেয়ে যায়। এসা পেছনে ফিরে তাকায়, নোহাকে ধমক দেয়, এইসব বলিস কেন? সরি। নোহাও কিছু আর বলে না। নরিন অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। শপিং মলে যে যার মতো ঘুরছে। এরশাদ তিনজনকে একটা জুয়েলারি শপে এনেছে। সামনে নোহার জন্মদিন। জন্মদিনে বোনকে স্বর্ণ না দিলে হয়? আর বিয়ের পর নওরিনকেও কিছুই দেওয়া হয়নি। দুজনকে দিলে এশা রাগ করবে, তাই এশাকেও দেবে। নওরিন একজোড়া কানের দুল কানে ধরে। পেছনে এরশাক এসে দাঁড়ায়। নওরিন আনমনেই বলে ওঠে, ভালো লাগছে? এরশাক হাত না থেকে নামিয়ে রেখে অন্য এক জোড়া নওরিনের হাতে দেয়। নওরিন সেটা পরে ফেলে। এটা তোমার রূপের আগুনে পড়তে চাই। পোড়াবে আমায়? রাতের অপেক্ষা করব। নির্লজ্জ। তোমার কাছেই তো। আমি কে হই আপনার? ব্যক্তিগত সম্পত্তি। নওরিন ভুরু কুচকে তাকায়। নওরিন কিছু বলতে যাবে, তার আগেই নোহা আসে। নওরিনের কান থেকে দুলগুলো খুলে অন্য আরেক জোড়া দুল পরিয়ে দেয়। এবার দেখো কত সুন্দর লাগছে, যেন রূপ কথার কোনো পরী। দা ভাইয়ের চয়েস একদমই ভালো না। এরশাক হাসে, তবে এরশাকের পছন্দ করা সেই দুল জোড়াই সে প্যাক করে নেয়। নওরিনকে এটা পড়তেই হবে, পছন্দ হলে হোক, না হলে না হোক।
শপিং মলে ঘোরাঘুরি করার সময় হঠাৎই একটা হাত নওরিনকে নিজের হাতের দিকে টেনে নেয়। প্রথমে নওরিন ভয় পেলেও পরে নওরিনের চোখ দিয়ে ঝরতে থাকে এক রাশ ঘৃণা। কেমন আছো? বেঁচে আছি। "উম, রাগ করো না নওরিন। রাগ কই করলাম? ঘেন্না করছি। রাগ নয়, এটা ঘৃণা। গভীর প্রেমে পাট চুকিয়ে বুকিয়ে ফেলার পর যেটা হয় সেটা। লোকটা মাথা নিচু করে নেয়। আমি পালিয়ে যাইনি নওরিন, আমাকে পালাতে বাধ্য করা হয়েছিল। তোমায় ছেড়ে যেতে চাইনি আমি। চাননি, কিন্তু গিয়েছেন মিস্টার সাগর। বাদ দেন এইসব কথা, বলতে ইচ্ছে করছে না। আর এখন এইসব কথা বলে লাভ নেই। নওরিন হাতটা ছাড়িয়ে ছুট লাগায়। আমি ফোন করব তোমায়, প্লিজ। অনেক কথা আছে আমার। নোহা দূরে দাঁড়িয়ে সবটা লক্ষ্য করে। রাগে গা রি রি করছে। আসার পথে রেড লাইটের তাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর গাড়ির দিকে ঠিক পাশেই এক জোড়া নতুন বর বউয়ের গাড়ি দাঁড়ানো। নোহা সেই দিকেই তাকিয়ে আছে, এক মনে দেখছে। ঈর্ষাক হেসে বলে ওঠে, তোরও বিয়ে দেব। এর চেয়ে বড় গাড়িতে তুই শ্বশুরবাড়ি যাবি। নোহা একটা লম্বা শ্বাস নেয়। ঈর্ষাকও নিজের মুখটা থমথমে করে নেয়। নোহার গাল বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সেটা কখনোই সম্ভব নয় দা ভাই। শুধু শুধু মিথ্যা বলো না। নরিন আনমনেই প্রশ্ন করে। কেন? কেউ কোনো উত্তর দেয় না। রাতে নোহা নওরিনকে ছাদে টেনে নিয়ে যায়। কিছু বলবা? নোহা হেসে উত্তর দেয়, তুমি ভীষণ সাহসী। এমন কেন বললা? আমি সবটা জানি নওরিন। শরীর কলঙ্ক নিয়ে বেঁচে থাকা বড্ড বেশি কঠিন। এই সমাজ অন্যায়কারীর চেয়ে যার সাথে অন্যায় হয় তাকেই বেশি ঘৃণা করে, তাকেই অন্যায়ের জন্য দায়ী করে। আর সে যদি নারী হয়, তাহলে তো সোনাই সোহাগা। ইচ্ছে মতো তার শরীরে কালি লাগানো যায়, মনের মাধুরী মিশিয়ে কালি লেপে দেওয়া যায়। নরিন অবাক হয়ে তাকায়। এইসব কেন আমায় বলছো? নোহা একটু হেসে উত্তর দেয়, এসার সবসময় কমপ্লেন আমাকে। সবাই কেন এত ভালোবাসে? কেন? I was raped when I was only 8 years old. I was raped when I was only 8 years old. বড় বাবার ফ্রেন্ড। লোকটা আমাকে অনেক আদর করত, মাঝে মাঝে আসতো। এভাবেই বিশ্বাসী হয়ে উঠেছিল। একদিন আমি ঘরে বসে বসে পড়ছিলাম। সেদিন বাড়িতে ছোট্ট একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল। লোকটা হঠাৎ করেই আমার রুমে আসে, প্রশ্ন করে, বাবা কোথায়? আমি হাত উঠিয়ে বাহিরে দেখিয়ে দিই। উনিও চলে যায়। একটু পর আবারও ফিরে আসে। তারপর উনি আমার পাশে বসে পড়েন। লোকটা হঠাৎ করে আমার জামার মধ্যে। নোহা দাঁত দিয়ে ঠোঁটটা কামড়ে দেয়। সেদিন আমার প্রত্যেকটা চিৎকারের সাক্ষী ছিল দাভাই। ছোট দাভাই সেদিন বুক দিয়ে আগলে নিয়েছিল আমাকে। কিন্তু সর্বনাশ, কেউ আটকাতে পারেনি। তারপর থেকেই তো আমায় এত ভালোবাসে। সব ঘটনারই একটা ভালো দিক আর একটা খারাপ দিক থাকে। দেখো না, যদি সেদিন ঘটনাটা না ঘটতো, আমাকে কি সবাই এত এত ভালোবাসতো? দা ভাইও বাসতো না। ঘটনাটা বাড়ির বড়রা ছাড়া আর কেউই জানে না। কাউকে বলো না নওরিন। নোহা কথাটা বলেই কান্না করে দেয়। নওরিন নোহার হাতটা ধরে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। নোহা নিজেকে সামলে নিয়ে উত্তর দেয়, জানো নওরিন, আই হেট মেন। পুরুষ মানুষগুলোকে আমার সহ্য হয় না, গা জ্বলে, ভীষণ গা জ্বলে। বিয়ে আমি কিছুতেই করব না। এই পুরুষ মানুষগুলোই কিন্তু দিন শেষে আমাদেরকে আগলে রাখে। সবাই এক নয় নোহা। নোহা একটু হাসার চেষ্টা করে উত্তর দেয়, বাদ দাও। আমাকে একটা কথা বলো, ওই সাগরকে কি তুমি কি দেখে ভালোবেসেছিলে? একেবারে ভীতু। থাকার মধ্যে শুধু চকলেট বয় লোকটাই আছে। তোমায় কিভাবে একা ফেলে পালিয়েছিল বলো তো? নওরিন ভয়ার্ত কণ্ঠে তাকিয়ে আছে নোহার দিকে। পেছনে ফিরে তাকাতেই দেখে এরশাক দাঁড়িয়ে দরজার কাছে, হাত ভাঁজ করে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নোহা নওরিনের কাছে, কানের কাছে এসে বলে ওঠে, সব পুরুষ মানুষই এক। কেউ নিজের ভেতরের রাক্ষসটাকে দমিয়ে রাখে আর রেখে ভালো মানুষের মুখোশ পরে থাকে। আর কেউ মুখোশ ছিঁড়ে ফেলে রাক্ষস হয়ে বেঁচে থাকে। সবাই একই নওরিন। আই হেট মেন। এরশাকের দরজার সামনে দাঁড়িয়ে আছে নওরিন। এরশাক ছাদ থেকে দ্রুত পায়ে নেমে ঘরের ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়েছে।
নওরিন কবার দরজায় বাড়ি দেয়। দরজা খুলুন। ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। কি হলো? আমি ভেতরে যাব তো। এরশাক এবারও কোনো সাড়া দেয় না। নোহা তাদের পিছু পিছু আসে। নওরিনকে বলে, দাভাই রাগ করেছে, চলো আমার ঘরে চলো, আমার সাথে থাকবে। নওরিন নোহার ঘরে যায়। নোহা বিছানায় ওপাশ হয়ে শুয়ে পড়ে। নওরিন এপাশ হয়ে শুয়ে পড়ে। ঘুম আসছে না তার। উঠে জানালার কাছে যায়। বাহিরে খোলা আকাশ দেখা যাচ্ছে। নওরিনের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। অতীতে ডুব দেয় নওরিন। নওরিনের বাবা মা 4 ছেলে মেয়ে নিয়ে গ্রামেই থাকতেন। শহরে এত খরচ চালানো সম্ভব ছিল না। একটা সময় নওরিনের বড় ভাই পরিবারের দায়িত্ব নেয়। ছোট্ট একটা ব্যবসা করত সে। ব্যবসাটা আস্তে ধীরে ফুলে ফেঁপে উঠতে থাকে। পাড়ি জমায় শহরে। গ্রামেই নওরিনের প্রাথমিক শিক্ষা শেষ হয়। বছরের মাঝামাঝি নওরিন শহরের একটা উচ্চ বালিকা বিদ্যালয়ে এসে ভর্তি হয়। নওরিন স্বভাবতই বেশ শান্তশিষ্ট ছিল। একটু ছুঁয়ে দিলেই নুয়ে পড়তো। মাঝামাঝি সময় ভর্তি হওয়াতে বন্ধুত্ব করতে একটু কষ্ট হয়েছিল। আবার একা একা সময় কাটিয়ে দেওয়ার মতো মেয়েও নওরিন না। এভাবে শহরে বেশ বিষাদময় সময় কাটতে থাকে নওরিনের। একটা সময় নওরিনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এশা। এশা শিকদার বাড়ির মেয়ে। প্রভাব প্রতিপত্তির অভাব নেই। তবে এশার মাঝে আগেও বিন্দুমাত্র অহংকার ছিল না, এখনো নেই। আস্তে আস্তে এশা আর নওরিনের বন্ধুত্ব গভীর থেকে গভীরতর হতে থাকে। এশা রোজ গাড়িতে যাওয়া আসা করত আর নওরিনকে দিয়ে যাওয়া নিয়ে আর আসা যাওয়া করত তার ছোট ভাই। একদিন স্কুল হাফ আওয়ারে শেষ হয়ে যায়। নওরিনের কপালে চিন্তার ভাঁজ, বাড়ি যাবে কি করে। এশা নওরিনকে জোর করে গাড়িতে বসিয়ে দেয়। নওরিন ভয় পাচ্ছিল, এভাবে গাড়িতে করে আসাটা তার বাবা ভালো চোখে দেখবে না। শহরের মানুষদের বাবা একদম পছন্দ করেন না। বাড়ির সামনে বড় রাস্তায় গাড়ি আসতেই নওরিন চেঁচিয়ে ওঠে, ড্রাইভার আঙ্কেল, গাড়ি থামান। ড্রাইভিং সিটে বসে থাকা লোকটা দ্রুত গাড়ি ব্রেক করে। সানগ্লাস খুলে নওরিনের দিকে মুখ তুলে তাকায়। ইউ, কি বললা? নওরিন একটু হেসে বলে, গাড়ি থামাতে বলেছি, আমি তো এখানেই নামবো। তুমি আমাকে ড্রাইভার বলছো, তার উপরে আবার আঙ্কেল। আমাকে তোমার আঙ্কেল মনে হচ্ছে? হুম, আপনি তো ড্রাইভার। এতটুকু বলেই নওরিন মাথা নিচু করে নেয়। পাশ থেকে এসা হো হো করে হেসে ওঠে। নওরিন, উনি ড্রাইভার না, আমার কাজিন, আমার ভাইয়া। তোর ভাইয়াও হবে, আঙ্কেল না। নওরিন লজ্জা পায়। সরি ভাইয়া। সেই দিনই আমার নওরিনকে প্রথম দেখেছিল। নওরিন দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে। সি সি, কি লজ্জা। এরপর নওরিন কখনো আর এশার গাড়িতে ওঠেনি। এশা হাজার জোরাজুরি করলেও নয়। আমানের সাথে বার কয়েক দেখা হলেও এড়িয়ে চলতো। এলাকায় আমানের নামে বেশ বদনাম রয়েছে, যা কারোরই অজানা না। যখন যা ইচ্ছা তাই করত। প্রেমিকারও অভাব ছিল না ছেলেটার। ছোটবেলায় আমানের বাবা মা না থাকায় ইমতিয়াজ শিকদার আমানকে অতিরিক্ত ভালোবাসতেন। কখনো ফুলের টোকাটাও দিতেন না। আমানের সব আবদার ছিল শিরোধার্য। আজ মেজ ভাই নওরিনকে নিতে আসতে পারবে না। নওরিনকে একা একাই বাড়িতে যেতে হবে। বাবা অবশ্য রিক্সা ভাড়ার টাকা দিয়ে দিয়েছে, সঙ্গে কড়া গলায় বলে দিয়েছে, এদিক সেদিক কোথাও যাবি না। রিনি, স্কুল শেষ হলে সোজা বাড়িতে চলে আসবি। শহরের ছেলেপুলে একদমই নাচ্ছর। নওরিন স্কুল থেকে বার হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। একটা রিক্সাও নেই। যে দুই একটা আছে তারা যেতে চাচ্ছে না। এরই মাঝে আকাশ কালো হয়ে আসে। আকাশ ভেঙে চারিদিকে ঝুম দিয়ে বৃষ্টি নামে। নওরিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। গ্রাম থেকে আসার পর থেকেই সে বন্দি। শহরের দেয়ালগুলো যেন তার কারাগারের মতো মনে থাকতে থাকে। নওরিনের পাশে এসে দাঁড়ায় একটা কালো গাড়ি। এশা যেই গাড়িতে করে আসতো এটা সেই গাড়ি, কিন্তু এশা তো আজ আসেনি। আমান গাড়ির কাজটা খুলে দিয়ে নওরিনকে এশারায় ডাকে। নওরিন গুটি গুটি পায়ে আমানের কাছে যায়। ভিজছো কেন? ঠান্ডা লাগবে না? সরি ভাইয়া, স্কুল তো অনেকক্ষণ ছুটি হয়েছে, এখনো দাঁড়িয়ে আছে কেন তাহলে? সরি ভাইয়া, বাড়ি যাব না। সরি ভাইয়া। আমান ভুরু কুচকে তাকায় নওরিনের দিকে। সরি ছাড়া আর কিছুই কি বলতে পারো না? সরি আর সরি বলবো না। আমান হেসে ওঠে। চলো তোমায় বাড়ি পৌঁছে দেই। না না, লাগবে না, আমি একাই চলে যাব।
আমান ইশারা করে পেছনে দেখতে বলে। নওরিন পেছনে তাকায়, শুকনো ঢেউ গেলে স্কুলের পাশের গলিতে কতগুলো ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নওরিনকে দেখছে, চোখ দিয়ে যেন গিলে খাবে। নওরিন এদিক সেদিকে তাকায়, কোথাও কোনো রিকশার অস্তিত্ব নেই। আমান গাড়ির সামনে দরজাটা খুলে দেয়। নওরিন ঠায় দাঁড়িয়ে হাত মুচড়াচ্ছে। আমান ধমকে সুরে বলে ওঠে, ওঠো না কেন, ওঠো। নওরিন মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে আছে। গায়ে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। সামনে সে বসবে না, লজ্জা লাগে। আমান পেছনে দরজাটা খুলে দেয়। নওরিন উঠে বসে। আমার নওরিনের দিকে একটা তোয়ালে এগিয়ে দিতে দিতে বলে, তুমি তো দেখছি আমায় সত্যি সত্যি ড্রাইভার বানিয়ে ছাড়বে। নওরিন চুল মুছতে মুছতে প্রশ্ন করে, এসা তো আজকে আসেনি। ভাইয়া, আপনি হঠাৎ এইদিকে এলেন যে? আমার মুচকি হেসে লুকিং গ্লাস দিয়ে নওরিনকে দেখতে থাকে। এইদিকে নওরিনের সেই দিকে কোনো খেয়ালই নেই। সে বাহিরে দেখছে বৃষ্টির পানি ভিজছে আর ভিজিয়ে দিয়ে ইট পাথরে মোড়ানো পথটা। আমান পড়াশোনার জন্য ঢাকায় শিফট করে। সেদিনই ছিল তার চলে যাওয়ার দিন। মাঝে মাঝে আমান বাড়ি আসলে নওরিনের সাথে বার কয়েক দেখা হতো, চোখাচোখি হতো, তবে তেমন কথাবার্তা হতো না বললেই চলে। সেবার এশার 14তম জন্মদিন এশা আর নওরিন একসাথে সেলিব্রেট করে, তবে বাড়ির বাহিরে। শিকদার বাড়িতে বাড়ির বাহিরে লোকজন ঢোকা বারণ। আমার নওরিনকে সেই দিন একগুচ্ছ বেলি ফুলের মালা কিনে দিয়েছিল। নওরিন বেশ খুশি হয়েছিল। নওরিন সেটা হাতে বেঁধে বার নাকের কাছে এনে সুখে দেখছিল গন্ধটা। অন্তর আত্মা ভরিয়ে দিচ্ছে ভুবন ভুলানোর সুগন্ধ। আর আমান অপলক ভাবে তাকিয়েছিল নওরিনের দিকে, যেন চোখ সরাতে ভুলে গেছে সে। ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। এসা মুখ গোমড়া করে তাকিয়ে আছে আমানের দিকে। মনে মনে কিছু একটা আন্দাজ করতে থাকে সে। এইসব হতে দিলে চলবে না, কিছু একটা করতে হবে। এশা মনে মনে কথাটা বলে। নওরিন এশার হাতটা ধরে টানছে। চল, ওইটাতে উঠি। পার্কে রাখা উঁচু একটা নাগরদোলার দিকে ইশারা করে। চল উঠি না। এশা বুকে থুতু দেয়, ভয় লাগে। আরে চল না উঠি। না, মাথা ঘোরে, মরে যাব আমি। পাশ থেকে আমান বলে ওঠে, চলো, আমি উঠিয়ে দিচ্ছি। নওরিন এক পাও চলাচ্ছে না। কি হলো, চলো না। কেন? নওরিন চুপ করে মাথাটা নিচু করে আছে। আমান আর কিছুই বলে না। এশা আর নওরিন আজ সারাদিন ঘুরবে। এশা নওরিনের বাবা মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছে। একটা রেস্টুরেন্টে তিনজন বসেছিল। সেখানে হঠাৎই একটা ছেলের আগমন হয়। পেছন থেকে নওরিনের দিকে চোখ দুটো চেপে ধরে। ও মা, ওকে বলছো না কেন? নওরিন চোখ ছাড়িয়ে নেয়। সামনে তাকিয়ে দেখে সাগর, নওরিনের মেজো খালার ছেলে। সাগরের সাথে নওরিনের সম্পর্কটা একটু অন্যরকম। সরাসরি কেউ কাউকে কিছু না বলেও মনে মনে দুজন দুজনকে বড্ড বেশি পছন্দ করত। নওরিন এক গাল হাসে, বুকে থুতু দেয়। সাগর ভাইয়া, তুমি এত ভয় কেন পাস? ভিতর ডিম একটা। কই না তো। এখানে কি করছিস? ওই যে, ওইটা আমার বেস্টু, ওর সাথে ঘুরতে এসেছি। সাগর ভুরু কুচকে তাকায়। খালা জানে? নওরিন অপরাধীর মতো মাথা নেড়ে বলে, জানে তো, কিন্তু রেস্টুরেন্টে এসেছি জানলে বকবে, মেরে ভর্তা বানিয়ে ফেলবে। সাগর হেসে নওরিনের গালটা টেনে দেয়। নওরিনের ভয়ার্ত মুখ দেখে খুব ভালো লাগে সাগরের। আচ্ছা ঠিক আছে, থাক, আমি খালাকে কিছু বলবো না। কোনো সমস্যা হলে ফোন দিস, দরকার পড়লে জানাস, এসে নিয়ে যাব, আমি কাছেই আছি। সাগর চলে যায়। নওরিন সেই দিকেই তাকিয়ে আছে, মুখে এক অদ্ভুত হাসি, তৃপ্তির হাসি। এসা পাশ থেকে ডেকে ওঠে, কে এটা? আগে তো বলিসনি। মেজো খালার ছেলে। ও, শুধু মেজো খালার ছেলে নাকি অন্য কিছু? তোর কি লাগে? ঈশা হো হো করে হেসে ওঠে। নওরিন লজ্জায় মাথা নিচু করে নেয়। কাঁচ ভাঙার শব্দ। নওরিন মাথা তুলে তাকায় শব্দের উৎসের দিকে। আমান হাত দিয়ে কাঁচের গ্লাস চেপে ধরেছে। গ্লাসটা শব্দ করে ভেঙে যায়। হাত দিয়ে গলগল করে রক্ত পড়ছে। নওরিনের চক্ষু চড়ক গাছ। এশা কেঁপে ওঠে, আমান ভাইয়া! আমান টেবিলে একটা বাড়ি দেয়, সবকিছু নিচে ছুঁড়ে ফেলতে থাকে। নওরিন ভয়ে চুপসে গেছে। দুই কদম পিছোতে নিলেই আমান খপ করে নওরিনের হাতটা ধরে ফেলে। আমানের হাত থেকে এখনো রক্ত পড়ছে। সেটা নওরিনের হাতে লাগছে। ভয়ে কাঁপছে নওরিন। আমি রক্ত ভয় পাই।
আমার জিনিসগুলো আমি কখনো কারোর সাথে শেয়ার করতে পারি না প্রেয়সী। দরকার পড়লে তোমায় তুলে নিয়ে গিয়ে ঘরে তালা বন্ধ করে রাখবো। আমায় তুমি চেনো না। নিজের প্রেয়সীকে অন্যের সাথে দেখে হিংসার অনলে জ্বলে ছাই হব, এমন পুরুষ আমি না। দরকার পড়লে প্রথমে তোমায় শেষ করব, তারপর নিজে শেষ হয়ে যাব। আমাদের গল্পটার ইতি আমি এভাবেই টেনে দেব। আমি তোমাকে ভাইয়া ভয়। নওরিন সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারপর বেশ কিছুদিন নওরিন আর স্কুলে যায়নি। তারপর কি হলো? বউ ঘরের ছাড়া এখানে কি করছো? চলো আমার ঘরে চলো। এশাকের কণ্ঠ শুনে নওরিন পেছনে ফিরে তাকায়। পেছনে তাকিয়ে দেখে এশা দাঁড়ানো। নওরিন এদিকে সেদিকে খোঁজে, এশাক নেই। নওরিন একটু হেসে বলে, কি করে পারিস বলতো? আমি তো সত্যি সত্যি উনি ভেবেছিলাম। এশা হাসে, তোরটা সবচেয়ে বেশি পারি, করে দেখাবো? তোর মতো করে কথা বলবো নাকি বল? নরিন জোরে হাসার চেষ্টা করে। না থাক, এত ট্যালেন্ট নিয়ে ঘুমাস কেমনে? নরিন ওয়াশরুমে যায়, চোখে মুখে পানি দেয়। শরীর থরথর করে কাঁপছে তার ভয়ে। আমার নামটাই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। নামটা শুনলেই যেন তার অন্তর আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। নওরিন বেরোতেই এশা নওরিনের হাত ধরে টানতে থাকে। এই শাকচুন্নির সাথে কি করিস? আমার ঘরে চল, ওখানে থাকবি। নওরিন অসহায় মুখ করে তাকায়। নোহা লাফ দিয়ে উঠে পড়ে। আমার সবকিছু নিয়ে তোর টানাটানি না করলে কি চলে না? তোর তোর মানে কি? নওরিন আমার বেস্ট ফ্রেন্ড। সেই 5,000 বছর আগে থেকেই ও আমার বেস্টু। তোর নিজেরটা তুই নিজে খুঁজে নে না। নোহা মুচকি হাসে, তাই নাকি? তো 5,000 বছর আগে কি তোরা ডাইনোসরের রূপে বেস্টু বেস্টু খেলেছিলি? এসা বোকা বনে যায়। নওরিন হাসে, কি অদ্ভুত মায়াবী হাসি। এসা নওরিনকে টেনে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। নোহা উঠে গিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে দরজাটা লক করে দেয়। নওরিন এশার ঘরের দিকে যেতেই মাঝ পথে এরশাদ তার পথ আটকে দাঁড়ায়। এশা মুখ বাঁকিয়ে প্রশ্ন করে, কি চাই? কথায় কথায় এভাবে মুখ বাঁকাস কেন? কবে যেন দেখবি মুখটা ওভাবেই আটকে গিয়েছে, আর সোজা হবে না। সামনে থেকে সর, ঘরে যাব। না, আমার ওটা চাই। নওরিনের দিকে আঙ্গুল উঁচিয়ে বলে। নওরিন একটা শুকনো ঢোক গিলে এশার হাতটা জড়িয়ে ধরে। চলো সুন্দরী, আমার ঘরে চলো। আজ তোমাকে খেয়ে ফেলবো, অনেক ক্ষুধা লাগছে। ছেড়ে দে শয়তান। এশাক আর কোনো কথা বলে না। নওরিনকে কোলে তুলে নিয়ে ঘরে হাঁটা ধরে। পেছনে এশা ওভাবেই তাকিয়ে আছে। জোরে একটা নিঃশ্বাস নিয়ে ঘরে চলে যায়। এশাক নওরিনকে ঘরে এনে ছেড়ে দেয়। দরজা খুললেন কেন? এ ঘরে আনলেন কেন? আমাকে ডাকলেন কেন? কি চাই? তোমাকে চাই। আজকে তোমাকে আমার প্রয়োজন। কাছে আসো, একটু আদর করি। নওরিনের কোমর জড়িয়ে ধরেই এরশাক নিজের দিকে টেনে নেয়। আজকে এরশাকের স্পর্শে নওরিনের অস্বস্তি হচ্ছে না, বরং অন্যরকম লাগছে। এরশাক নওরিনের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। নওরিন এরশাককে ধাক্কা দেয়। ন্যাকা ন্যাকা করে বলতে থাকে, উফ, ছাড়ুন তো, সবসময় জোর করে শুধু। এরশাক নওরিনকে ছেড়ে দেয়। বালিশ নিয়ে বারান্দায় চলে যায়। নওরিন বোকার মতো সেখানেই বসা। ছেড়ে দিতে বললেই ছেড়ে দেবেন নাকি? যদিও নওরিন কথাটা আস্তে বলেছিল, তবুও কথাটা এরশাকের কানেও যায়। মুচকি হাসে, কিন্তু থামে না। আজ রাতে সে ভুলেও নওরিনের ধারের কাছে যাবে না। ভালোবাসা এগুনে একটু পুড়ুক, ভালোবাসার আগুনে একটু পুড়ুক, তবে তো বুঝবে ভালোবাসার মর্ম কি। সকালে শিউলি পারভিনের ডাকে ঘুম ভাঙে নওরিনের। ও বউ, 9টা বাজতে চললো, আর কত ঘুমাবা? নওরিন হন্তদন্ত হয়ে উঠে পড়ে। এত বেলা হয়েছে? হ, এশাক বাবা সেই কখন বেরিয়েছে। চলো নিচে চলো, তোমার শাশুড়ি ডাকে। ফ্রেশ হয়ে নেই। নওরিন রেডি সেডি হয়ে নিচে আসে। জিনাত শিকদার টেবিল গোছাচ্ছিলেন। নওরিন ব্যাগ হাতে বেরোতে নিলেই আটকে দেন। কোথাও যাবাও? ক্লাস আছে আমা। কিসের ক্লাস? জামা কাপড় ছেড়ে কিছু খেয়ে রান্নাঘরে আসো। তুমি না বাড়ির একমাত্র বউ, আগে সংসার সামলাবে, তারপর পড়াশোনা। নওরিন মাথা নিচু করে নেয়। কি হলো, খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? আমার ক্লাসটা খুব জরুরি। দেখো বউ, আমি তোমায় পড়াশোনা বন্ধ করতে বলছি না, শুধু বলছি সংসারের কাজ শেষ করে তারপর যা খুশি করবা, কিন্তু আগে সংসার। সকাল সকাল উঠে রান্না বান্না করে তারপর যাবা, কেমন? নওরিন মাথা নাড়ে।
নওরিন কাঁদো কাঁদো মুখ করে ঘরে চলে যায়। গুটি গুটি পায়ে আবারও রান্নাঘরে আসে। শিউলি পারভিন হাসে, শুধুই হাসে। জিনাত শিকদার নওরিনের হাতে হাতা খুন্তি তুলে দিয়ে কেটে পড়েছে। সংসারের জাতাকলে না পড়লে কিভাবে শিখবে? আর কতদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে? কিন্তু রান্না বান্নার ক্ষেত্রে নওরিন একেবারেই ঢ্যাঁড়স। দুপুরের খাবারের যে কোনো এক পদ নওরিনকে রাঁধতে হবে, ইচ্ছা মতো যে কোনো কিছু। আর সকালের চা নাস্তার দায়িত্ব শুধু নওরিনের। কাজগুলো শেষ করে তবেই সে কলেজে যেতে পারবে। ভয়ে নওরিনের বুক কাঁপছে। রান্না তো সে পারে না, চা করতে পারে, কিন্তু দুপুরের রান্না কি হবে? নওরিন চোখ মুখ অন্ধকার করে ইউটিউব ঘাঁটছিল। কিছু একটা বানাতে হবে, নয়তো কলেজে যেতে দেবে না। নোহা এসে নওরিনের হাত থেকে ফোনটা নিয়ে নেয়। এভাবে রান্না হয় নাকি? দাও, আমাকে দাও। নোহা ফ্রিজ থেকে ছোট মাছ বার করে আলু পেঁয়াজ দিয়ে ঝাল বানিয়ে দেয়। দাভাই ছোট মাছ খেতে খুব ভালোবাসে। এরশাক সন্ধ্যায় বাড়ি ফিরে নওরিনের দিকে একটা ব্যাগ এগিয়ে দেয়। এরশাক হাতে ফুসকা নিয়ে এসেছে। নওরিন সেগুলো খুলে প্লেটে সাজিয়ে নেয়। নওরিন এশাকে ডাকতে চাইলে এরশাক থামিয়ে দেয়। চোখ রাঙিয়ে বলে ওঠে, সবগুলো তুমি একাই খাবে। নওরিন একটা মুখে নিতেই থেমে যায়। উফ, প্রচুর ঝাল। এরশাক নওরিনের দিকে তাকিয়ে আছে, মুখে শয়তানি হাসি। নওরিন বেশ বুঝতে পেরেছে সে ইচ্ছে করেই এমনটা করেছে। রাগে ঘা হয়ে জ্বলছে। একে একে সবগুলো ফুসকা মুখে পড়তে থাকে। চোখ মুখ লাল হয়ে আসে। এরশাক থামিয়ে দেয়। নওরিন কথা শোনার পাত্রী না। এরশাক নওরিনের ঠোঁটে চুমু খায়, শক্ত করে জড়িয়ে ধরে। এরশাক নিজেও জানে না যে সে কেন নওরিনের সাথে এমন করলো, কিন্তু সে করেছে। এইদিকে নওরিন চাইলেও না, না চাইলেও খেয়ে থেমে যেতে পারতো, কিন্তু সে থামেনি। এরশাক শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে নওরিনকে। অনুভব করতে পারছো নওরিন? কি ভালোবাসাটা? কোথায়? এই তো, এখানে। এরশাক নওরিনের হাতটা নিজের বুকের ওপরে রাখে। নওরিন ছিটকে দূরে সরে যায়। ঝাল খাইয়ে ভালোবাসা অনুভব করাচ্ছেন? এটা বুঝি বুড়ো খোকাদের ভালোবাসার প্রকাশের স্টাইল? এটা শাস্তি, পরপুরুষের সাথে কথা বলার শাস্তি। এরপর এমন করলে মুখ পুড়িয়ে দিব। নওরিন শুকনো ঢোক গেলে। দরজার আড়াল থেকে সবকিছু দেখছিল নোহা। এটা হবারই ছিল, তবে সে চায় না এমন কিছু হোক। রাতে ছাদে বসে আছে নোহা আর এরশাক। নোহা এরশাকের কাঁধে মাথা রাখে। দাভাইকে সে বড্ড বেশি ভালোবাসে। সেই ছোটবেলা থেকেই দাভাই তাকে বুকে আগলে রেখেছে। দাভাই, আমার জন্মদিনের উপহার কিন্তু চাইনি। কি চাস বল, এক্ষুনি দিয়ে দিব। পরে একটু থেমে ঢোক গেলে। দাভাই, হুম, সত্যি করে বলো, তুমি নওরিনকে ভালোবাসো? এরশাক একটু থামে। আসলে 2 দিনেই মায়া পড়ে গিয়েছে। 2 দিন না, 2 বছরে। আমান ভাই কোথায়? বেঁচে আছে তো? জানো তো দা ভাই, পাগলা ষাঁড়কে বিশ্বাস করা যায়, তবে পাগলা প্রেমিককে না। ইশাক নোহার প্রশ্নে একটু বিচলিত হয়। উঠে দাঁড়ায় ছাদের কার্নিশে হাত রেখে। অতীতের পাতা হাতড়াতে থাকে। নওরিনের প্রতি অনুভূতিটা শুধু 2 দিনের? দিনটা ছিল শুক্রবার। ইরশাক অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে, সব বন্ধুদের সাথে ছোট্ট একটা ট্যুর দেওয়ার জন্য। দিনটা ছিল শুক্রবার। ইরশাক অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে, কদিন বাদে সেটা শেষ হয়েই যাবে। ইরশাক সব বন্ধুদের সাথে ছোট্ট একটা ট্যুরে যাওয়ার জন্য পাড়ি জমায় কক্সবাজার। সাথে অবশ্য নোহাও ছিল। এরশাক নোহাকে নিতে চায়নি, তবে নোহা জিদ দেখিয়ে এরশাকের গলায় ঝুলে পড়ে। বাধ্য হয়ে আনতে হয়। সন্ধ্যার পর যখন গোটা আকাশটা লাল আভায় ছেয়ে আসে, তখন এরশাদ ক্যামেরা হাতে বেরিয়ে পড়ে সি বিচের উদ্দেশ্যে। সেই সময়টা খুব ভালো ছবি ওঠে। নোহাও পেছনে পেছনেই আসছিল। দাভাই দাঁড়াও, আমাকে নিয়ে যাও। তুই না ক্লান্ত? রেস্ট নে। ঘুরতে এসে রেস্ট নিব? এতটাও অলস আমি না। তুমি আমাকে ছাড়া কোথাও যাবে না। এরশাক হাসে। দূর থেকে একটা মেয়ের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল। প্লিজ হেল্প, সাহায্য করুন কেউ। বিচের ওই পাশটায় তেমন একজন লোক নেই। ও পাশটায় লোকাল লোকজনের ভিড় বেশি থাকে। এরশাক ছুট লাগায় সেই দিকে। চোখে পড়ে কতগুলো ছেলে পুলে একটা মেয়েকে ঘিরে রেখেছে, আর মেয়েটি 2 হাত বাড়িয়ে পেছনে কেউ আগলে আড়াল করার চেষ্টা করছে। এরশাক সেই দিকেই যায়। ভিড় ঠেলে সামনে যেতেই দেখে মেয়েটির পেছনে একটা বাচ্চা মেয়ে লুকিয়ে আছে।
দুই হাত দিয়ে মেয়েটির কামিজ খামচি ধরে আর রেখেছে। ভয়ে থরথর করে কাঁপছে বাচ্চাটি। এরশাক বোঝার চেষ্টা করে ঘটনাটি কি। এদিকে নোহা সাইডে সরে এসে এরশাকের বন্ধুদের খবর দেয়, যদি কোনো ঝামেলা হয় এত লোকের সাথে এরশাক একা একা পেরে উঠবে না। বন্ধুরা কাছেই ছিল। লোকজন মেয়ে দুটিকে গালমন্দ করছে, কয়েকজন মারার জন্য তেড়ে আসছে। এরশাক এসে তাদের থামানোর চেষ্টা করে। কি হয়েছে? মেয়ে দুটোর সাথে এমন ব্যবহার কেন করছেন? তাদের মাঝ থেকে একজন বলে ওঠে, ছোটু, মেয়েটা পকেটমার, আমার কাস্টমারের টাকা ব্যাগ নিয়ে ভাগছে। আমরা হাতে নাতে ধরেছি। চুন্নির পুত চুন্নি, এই চোরের প্রতি মাইয়াডার কি এত দরদ, কেমনে ধরে রাখছে দেখেন। এরশাদ চোখ তুলে তাকায়। বড় মেয়ে বাচ্চাটা মেয়েটিকে জাপটে ধরে রেখেছে। মেয়েটির চোখ মুখ শক্ত করে রেখেছে, যেন সে সব কিছুর জন্য প্রস্তুত। এতজন লোক প্রস্তুত তাদের ছিঁড়ে খাওয়ার জন্য, কিন্তু মেয়েটির মুখে ভয়ের লেশ মাত্র নেই। লোকটি কথা বলতে বলতে তেড়ে আসতে থাকে। এরশাদ থামায়। আপনারা শান্ত হন, পুলিশ খবর দিন, পুলিশ যা করার করবে। আপনারা কেন এভাবে? একটা লোক এরশাদকে থামিয়ে দেয়। পিটায়ে ছাল চামড়া তুলে দিলে আর এমন কাজ করবে না। এরই মাঝে এরশাকের বন্ধুরা পুলিশ নিয়ে হাজির হয়। পুলিশ ঘটনাটার সামলে নেয়। বাচ্চা মেয়েটিকে অর্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাচ্চা মেয়েটি ভয়ে সেখান থেকে ছুটে পালায়। এবার নোহা সেই মেয়েটির দিকে তাকায়, যেন বাচ্চা মেয়েটিকে বাঁচানোর জন্য এতক্ষণ এতগুলো লোকের সাথে যুদ্ধ করছিল। মেয়েটির কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। খুব গরম না হলেও টেনশনে ঘেমে গেছে। নোহা প্রশ্ন করে, কেন করো এইসব? কি করি? এই যে এইসব চুরি ডাকাতি কাজ করলেও তো খেতে পারো। মেয়েটি হো হো করে হেসে ওঠে। আমি করিনি, আমার সাথে ওই বাচ্চা মেয়েটি ছিল, ও করেছে। তাহলে তুমি? আমি তো অনলি ট্যুরিস্ট, পরিবার নিয়ে ঘুরতে এসেছিলাম। আমার সামনেই লোকগুলো মেয়েটিকে তেড়ে আসছিল, মনে হচ্ছিল কাঁচা চিবিয়ে খাবে, তাই বাধ্য হয়ে। বাচ্চা ছুটলে, বাঁচাতে ছুটলে। আমরা না হয় এলে কি হতো? লোক আর লোকজন কত ভয়ঙ্কর হয় জানো? মেয়েটি ছোট্ট করে উত্তর দেয়। এত ভাবতে গেলে এতক্ষণ হয়তো লোকগুলো মেয়েটিকে পিটিয়ে মেরে ফেলতো। ভালো কাজ করতে এত চিন্তা ভাবনা করতে নেই। তোমার ভয় লাগলো না? আমি ভীষণ ভীতু, কিন্তু আজকে কি করে এত সাহস খুঁজে পেলাম সেটাই ভাবছি। মেয়েটি এতটুকু বলেই সামনের দিকে হাঁটতে থাকে। তোমার নামটা তো বলো। নওরিন। পাশে দাঁড়িয়ে ইশাক সবকিছুই শুনছিল। সে ভেবেছিল হয়তো এই মেয়েটিই চোর, বাচ্চা মেয়েটি তার শাগরেদ। কিন্তু কি ভাবলো আর কি হলো। এই জন্যই কথাই আছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। নওরিন সেখান থেকে ছুট লাগায়। অনেক সময় হয়ে গিয়েছে, এতক্ষণে হয়তো সবাই নওরিনকে খোঁজাখুঁজি করতে শুরু করে দিয়েছে। নওরিনের মেজ ভাই নওরিনকে খুঁজতে খুঁজতে এদিকেই চলে এসেছে। নওরিন ভাইকে দেখে সেই দিকে ছুট লাগায়। বড় রাস্তায় উঠে থেমে যায় নওরিন, জিহ্বায় কামড় দেয়। ইস, ধন্যবাদ দেওয়া হয়নি। নওরিন পিছনে ফিরে তাকায়, হাত নাড়িয়ে তাদেরকে বিদায় জানায়। ততক্ষণে অন্ধকার নেমে গিয়েছে। নওরিন রোড সাইডের ল্যাম্প পোস্টের নিচে থাকায় তাকে স্পষ্ট দেখা গেলেও বাকিদের কাউকেই দেখা যাচ্ছে না। আলো অন্ধকারের মাঝে সবাইকে এক একটা অবয়ব মনে হচ্ছে। বাকিরাও তাকে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে। নওরিন মেজ ভাইয়ের সাথে চলে যায় সেখান থেকে। এরশাদ ভুরু কুঁচকে তাকিয়ে আছে মেয়েটির দিকে। কি অদ্ভুত, অথচ মায়াবী, কি চঞ্চল, অথচ কি শান্ত ধীর স্থির তার চলন বলন। রূপকথার নায়িকাদের মতো ধবধবে সাদা না হলেও হালকা উজ্জ্বল রং, আর রূপ যেন উপচে পড়ছে। মুখশ্রী কত কঠোর, অথচ দরদ আছে তার হৃদয়ে। ইশাকের বুক কাঁপছে, হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হয়ে উঠছে। ফোনের দিকে তাকায়। নীলাঞ্জনা ফোন করেছে। ইরশাদ ফোনটা রিসিভ করে ওপাশ থেকে নীলাঞ্জনা উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, তোমাদের ওইখানে নাকি কি সব ঝামেলা হয়েছে? এখন সব ঠিক আছে? ইরশাদ ভুরু কুঁচকে প্রশ্ন করে। কে বলল? কে আবার? তোমার বোন? সব ঠিক আছে? আমি আসবো? ইরশাদ বারণ করে। একটু বিরক্ত হয় নোহার ওপর, এত অল্প সময়ে আর কাকে কাকে জানিয়েছে কে জানে। নওরিনের মেজ ভাইয়ের চাকরি হয়েছে, সেই খুশিতে মেজ ভাই পরিবারের সবাইকে নিয়ে কক্সবাজারে ঘুরতে এসেছে। যদিও নওরিনের মেজ খালার শ্বশুর বাড়ি এখানেই, তবে তারা এখানে থাকে না।
শহরে থাকে, মাঝে মাঝে আসে। সেই সুবাদে নওরিনও বেশ কয়েকবার এসেছে এখানে। তখন নওরিনের ক্লাস 9-এর হাফ ইয়ারলি এক্সামটাও শেষ হয়েছে সবে সবে। ছোট্ট একটা ছুটিও পেয়েছে, তাই ঘুরতে আসতে অসুবিধা হয়নি। এরশাদ তখনও জানতো না নওরিনই তার বোনের বেস্ট ফ্রেন্ড। নওরিন তার কাছে কেবলই একটা আগন্তুক মাত্র। সে কিনা হুট করেই তার সহজ সরল জীবনের গল্পটাকে জটিল করতে এসেছে। এরশাদ বেশিরভাগ সময়ই শহরেই কাটাতো। খুব কম বাড়ি এলেও তেমন একটা বার হতো না ঘর থেকে। না চেনাটাই স্বাভাবিক। রাতে এরশাদের পুরো গ্রুপের সবাই রিসোর্টের পাশে একটা খোলা জায়গায় আগুন জ্বালিয়ে গান বাজনা করছিল। নওরিনরাও সেই রিসোর্টেই উঠেছিল। নওরিন বারান্দা থেকে দেখে কতগুলো ছেলে মেয়ে আগুনের চারপাশে বসে আনন্দ করছে। নওরিন মাথায় ওড়না পেঁচিয়ে নেয়, তারপর দরজা খুলে গুটি গুটি পায়ে নিচে নেমে আসে। নিচে নামতেই এরশাকের গ্রুপের একটা মেয়ে নওরিনকে ইশারা করে তাদের কাছে ডাকে। নওরিন একটু দূরে দাঁড়িয়েই ছিল, কি মনে করে হতেই নওরিন তাদের কাছে যায়। কি যেন তোমার নাম? নওরিন। বসো, গান জানো? আসো আমাদের সাথে গান গাওয়া। সবাই গান গাইছিল, নওরিনও তাদের সাথে তালে তাল মিলিয়ে গান গাইছে। নওরিনের গানের গলা বেশ ছিল। এরশাক আর নোহা গ্রুপের থেকে একটু দূরে বসে বাড়িতে ভিডিও কলে কথা বলছিল, তাই সবার সাথে পরিচয় হলেও নওরিনের সাথে তেমন ভাবে তাদের পরিচয় হয়নি। তবে নোহা আর এরশাকের মনে নওরিনের প্রতিচ্ছবিটা নির্দিষ্টভাবে ছাপা হয়ে গিয়েছিল। কি যেন ছিল মেয়েটির মাঝে। তারা সেখানে বসে বসে নওরিনকে লক্ষ্য করতে থাকে। এরপর থেকে অনাকাঙ্ক্ষিত ভাবেই বারবার নওরিন ইশাকের চোখের সামনে চলে আসতো। কখনো বিভোর হয়ে দেখতো নওরিনকে, কখনো চোখ ফিরিয়ে নিত, কখনো আবদ্ধ মনের আকুতি মেটানোর জন্য দূর থেকেই অপেক্ষা করত একবার তার মুখশ্রী দেখার জন্য। এক মনের নেশা লাগলো তার, ঘোরে বিভোর হয়ে যেত সে। নওরিন অবশ্য কখনো চোখ তুলে তাকায়নি তার দিকে। নওরিনের জীবনের তরী কোন পথে বহমান হবে তা নওরিনের বহুকাল আগেই নির্ধারণ করে রেখেছে। অন্যদিকে তাকানোর সময় কোথায়? এরশাকও নিজে থেকে যায়নি তার দিকে। হাজার হোক সে অন্য কারোর প্রেমিক, অন্য কারো প্রেমের কাছে দায়বদ্ধ সে। এইসব ক্ষণিকের মোহে গা ভাসালে চলবে না। অবাধ্য মন কি মস্তিষ্ক কথা শোনে? তবুও ইশাক নিজেকে সামলে রাখে। সে নীলাঞ্জনাকে ভালোবাসে। ভালোবাসে মানে ভালোবাসে। কারোর ভালোবাসাকে ঠকানোর কথা ইশাক স্বপ্নেও ভাবতে পারে না। ইশাক মনে প্রাণে ঘৃণা করে তাদের, যারা ভালোবাসাকে খেলা হিসাবে নেয়। ইশাক ছলনা পছন্দ করে না। ইশাক ভালোবাসাকে ভালোবাসে। একদিন ইশাক ভিডিও করে নীলাঞ্জনাকে বিচের লোকেশনগুলো দেখাচ্ছে। হঠাৎই ফোনের স্ক্রিনের সামনে চলে আসে নওরিন। সেই দিনের সেই ছোট্ট মেয়েটি নওরিনের কানে একটা টকটকে জবা ফুল গুজে দিচ্ছিল। ইশাক শান্ত দৃষ্টিতে সেই দিকেই তাকিয়ে থাকে। একটু পর চোখ ফিরিয়ে নেয় সেই দিক থেকে। প্রথম দেখায় প্রেম বলে যদি কিছু হয়ে থাকে তবে সেটা হয়েছে, হয়েছে শুধুমাত্র নীলাঞ্জনার সাথে। বাকি সব মোহ আবেগ মরীচিকা ছাড়া আর কিছুই নয়। এরশাক ফোনটা কেটে দেয়, জোরে নিঃশ্বাস নেয়, নিজেকে শান্ত করার চেষ্টা করে। ট্যুর থেকে ফিরেই সে সোজা নীলাঞ্জনার কাছে চলে যায়। বাড়ির নিচে গিয়ে ফোন করে। প্রায় সন্ধ্যা হতে চলল। নীলাঞ্জনা বিছানায় আদো শোয়া হয়ে চ্যাট করছিল সজলের সাথে। ইরশাকের ফোন পেয়ে তড়িঘড়ি করে উঠে বসে। একটু নিচে আসবে? আমি তোমার বাড়ির নিচে দাঁড়ানো, দেখা করব, কথা আছে। ইশাকের এমন আকুতি শুনে নীলাঞ্জনা একটু ভড়কে যায়। ইশাক কিছু জেনে গেল না তো? ইশাক তার বাড়ির নিচে শুনে নীলাঞ্জনা অবাক হয়ে যায়। ধড়পড় করে বিছানা থেকে ওঠে, কোনো রকমে নিজেকে গুছিয়ে নিয়ে নিচে নেমে আসে। নীলাঞ্জনাকে দেখে ইশাক মাথা নিচু করে নেয়। নীলাঞ্জনা হাত দিয়ে ইশাকের মাথার চুলগুলো এলোমেলো করে দেয়। আমি ভুল করেছি। নীলাঞ্জনা শুকনো ঢোক গেলে। কি করেছো? একটা মেয়েকে আমার ভালো লেগেছে, ভীষণ ভালো। আমি সরি নীলা, আমার এমন করা উচিত হয়নি। আর কখনো কোনো মেয়ের দিকে তাকাবো না, পাক্কা প্রমিস। প্লিজ রাগ করো না। তুমি কি আমায় বিয়ে করবে? অদ্ভুতভাবে নীলাঞ্জনা কোনো রিয়াক্টই করে না। ঈর্ষাক ভেবেছিল সে হয়তো কান্নাকাটি করবে, গালমন্দ করবে, কিন্তু ঈর্ষাকে অবাক করে দিয়ে সে মিষ্টি হেসে উত্তর দেয়, ইটস ওকে। আমি জানি তুমি আমায় ঠকাবে না। ঈর্ষাক একটু হেসে সেখান থেকে চলে যায়। অপরাধ বোধ কিছুটা কমেছে। কিন্তু নীলাঞ্জনা
শেষ প্রশ্নের উত্তর দিল না কেন। অন্যদিন হলে ইশাক নীলাঞ্জনাকে হালকা করে জড়িয়ে ধরতো। আজ ইচ্ছে করছে না। অদ্ভুতভাবে নীলাঞ্জনাও কোনো বায়না করে না, না জড়িয়ে ধরাই, না কপালে ওষ্ঠ ছোঁয়ানো। ভালোবাসা কি কমে গেল? এইসব ভাবতে ভাবতেই এরশাক চলে যায়। এরশাককে বিদায় জানিয়ে নীলাঞ্জনা নিজের ঘরে আসে। বালিশে মুখ গুজে ভাবতে থাকে, ছেলেটা কতটা লয়াল। একটা মেয়েকে শুধু ভালো লেগেছে সেটা বলতে এতটা দূর চলে এসেছে। এদিকে কত সুনিপুণ ভাবে ইশাককে সে ঠকাচ্ছে। কাল সারা রাত নীলাঞ্জনা সজলের সাথে ফোনে কথা বলেছে। সজলের সাথে যদিও কোনো সম্পর্ক এখনো গড়ে ওঠেনি, তবে বর্তমানে তাদের অবস্থা আগুন আর ঘি এর মতো। ছেলেটা কতটা লয়াল, একটা মেয়েকে শুধু ভালো লেগেছে সেটা বলতে এতটা দূর ছুটে এসেছে। এদিকে কত সুনিপুণ ভাবে এশরাককে সে ঠকাচ্ছে। কাল সারা রাত নীলাঞ্জনা সজলের সাথে ফোনে কথা বলেছে। সজলের সাথে যদিও কোনো সম্পর্ক এখনো গড়ে ওঠেনি, তবে বর্তমানে তাদের অবস্থা আগুন আর ঘিয়ের মতো, যে কোনো সময় জ্বলে উঠতে পারে। এরশাক আজকাল তাকে সময় দিচ্ছে না, পড়াশোনায় বড্ড বেশি ব্যস্ত হয়ে পড়েছে। আর সজল এখন শুধুমাত্র তার বন্ধু। বন্ধু থাকলে ক্ষতি কি? এখানে ঠকানোর কি আছে? নীলাঞ্জনা নিজেই নিজেকে বুঝ দেয়। এরশাক স্বাভাবিক জীবনে ফিরে আসে, তবে মাঝে মাঝে নওরিন নামক মায়াবিনীর মুখটা তার চোখের সামনে ভেসে ওঠে। এরশাক জোর করে সেই অনুভূতিটাকে চাপা দিয়ে দেয়। পৃথিবী উল্টে পাল্টে গেলেও ভালোবাসার মানুষটাকে ঠকানো যাবে না। নওরিনের সাথে তার কোনো কোনো সম্পর্কই গড়ে উঠবে না, এটা নিশ্চিত সে। দা ভাই, কি ভাবছো? নোহার ডাকে হুঁশ ফেরে এরশাকের। নওরিনের সাথে আমার কখনো কোনো সম্পর্ক তৈরি হবে এটা কল্পনাতেও ভাবিনি। বিয়ে তো দূরের কথা, ভালো লাগা ছিল, তবে ভালোবাসা নয়। আমি তো ধরেই নিয়েছিলাম ফিরে এসে নীলাকে বিয়ে করব, কিন্তু মানুষ ভাবে এক আর আল্লাহ চাই আরেক। পরিস্থিতি এমন হলো যে নোহা দাভাইকে পেছন থেকে হালকা করে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। সবকিছু ভাগ্যের লেখা। তুমি নীলাঞ্জনা আপু, তোমাকে ঠকাবে আমি সত্যি কখনো ভাবিনি। বাদ দে, যা হবার হয়েছে। আমান ভাই আর কখনো না ফিরলে আমি খুশি হব। তুমি ভালো থাকো দা ভাই, কেউ তোমাদের মাঝে আসবে না। দরকার পড়লে মরে যাব, তবুও না। এতটুকু বলেই নোহা হু হু করে কেঁদে দেয়। এরশাক নোহাকে জড়িয়ে ধরে। ঠিক কি কারণে নোহা কাঁদছে তা ঠিক সে বুঝে উঠতে পারছে না। আমানের জন্য হয়তো। নওরিনের ঘুম ভাঙতেই দেখে সে এরশাকের বুকের ওপরে শুয়ে আসছিল। নওরিন একটু লজ্জা পায়, পরেক্ষণে কিছু একটা মনে হতেই ঘড়ির দিকে তাকায়। 8টা বাজতে চলল। সে চেঁচিয়ে ওঠে, না না! এরশাক লাফ দিয়ে ওঠে। ভয়ে বুক কাঁপছে তার। কি হয়েছে? এমন করছে কেন? শরীর খারাপ? নওরিন কাঁদো কাঁদো হয়ে বলে, আমায় কি আপনারা পড়তে দেবেন না? বাবা যে বলেছিল আমার লেখাপড়া নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। এশাক ভুরু কুঁচকে তাকায়। কি হয়েছে? নওরিন মুখ কাচুমাচু করে উত্তর দেয়, শাশুড়ি মা বলেছে। এশাক হাত উঁচিয়ে তাকে থামিয়ে দেয়। ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, 9টায় ক্লাস না তোমার? আমরা একসাথে বের হব। নওরিনের মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু মনে মনে ভয়ও হয়। সে শাশুড়ি মাকে কথা দিয়েছে সকালের ব্রেকফাস্ট রেডি করে দুপুরের এক পদ রেঁধে তারপর সে যাবে। নওরিন রেডি হয়ে ভয়ে ভয়ে নিচে নামতেই দেখে সবাই খাবার টেবিলে বসে পড়েছে। নওরিন ভুরু কুঁচকে তাকায় সবার দিকে। সবাই চুপচাপ খাচ্ছে। নওরিন টেবিলে বসতেই ছোট চাচি এসে নওরিনকে নাস্তায় এগিয়ে দেয়। তুমি তো বেশ রাঁধো। নওরিন শুকনো ঢোক গিলে বলে, জি। ইলিশ মাছের মাথা দিয়ে যে কচু শাকটা রেঁধেছো, এত মজা হয়েছে কি বলবো। এত অল্প বয়সে এত রান্না কেমনে শিখলা? এরশাকের খুব পছন্দ কচু শাক। 2 দিনই দেখেছি বরের সব পছন্দ অপছন্দ জেনে গেছো। নওরিন ভীষণ খায়। আমি কিন্তু, নোহা মাঝখানে বলে ওঠে, নওরিন কচু শাক কিন্তু দাভাইয়ের সাথে সাথে আমারও পছন্দ, ঠিক গতকালের ছোট মাছের মতো। নওরিন জোরে শ্বাস নেয়। কাজগুলো তাহলে নোহাই করেছে। মনে মনে নোহাকে অসংখ্য ধন্যবাদ জানায় নওরিন। এসা ফোড়ন কেটে বলে, তুই তো দেখছি ট্রিপিক্যাল বাঙালি বধূ হয়ে গেলি রে। কখনো কচু শাক রাঁধছিস, কখনো ছোট মাছ। আমি যে তোর বেস্ট ফ্রেন্ড, কাচ্চি ভালোবাসি, কই সেটাও তো বানাতে পারিস।
নওরিন এশার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। নোহা হেসে বলে, কি নওরিন, কান বানাবে নাকি? নোহা চোখ টিপ দেয়। নওরিন হাসে। নোহার মা নোহার মাথায় একটা চিমটি দেয়। নাম ধরে ডাকছিস কেন? সম্পর্কে ও তোর ভাবি হয়, ভাবি ডাক। নোহা মুখ বাঁকায়। ভাবি টাবি ডাকতে পারবো না। ও নওরিন, আমার কাছে শুধুই নওরিন। নওরিন আর এরশাক বেরিয়ে পড়ে। এরশাক নওরিনকে কলেজে নামিয়ে দিয়ে নিজে চলে যায় ইউনিভার্সিটির উদ্দেশ্যে। নওরিন কলেজ গেট দিয়ে ভেতরে যেতেই দেখে মেইন গেটে সাগর দাঁড়ানো। নওরিন মাথা নিচু করে নেয়। সাগর তার কাছে আসে। রিনি, কি চাই? একটু কথা বলতে চাই। কি বলবে? আর কি বলার বাকি আছে? রিনি, আমি সেদিন ইচ্ছে করে বিয়ে ছেড়ে পালিয়ে যাইনি। আমাকে বাধ্য করা হয়েছিল যেতে। কলেজ ক্যাম্পাসের কৃষ্ণচূড়া গাছটার নিচে বসে আছে সাগর আর নওরিন। সাগর বলেছিল তার নওরিনের সাথে কথা আছে, অনেক কথা আছে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। দুজনই চুপচাপ বসে আছে সেখানে। সাগর নওরিনকে কিছু বলতে যাবে, এরই মাঝে ইরশাক উপস্থিত হয়। দুম করে এসে তাদের মাঝে বসে পড়ে। কি হচ্ছে এখানে আসলে? নওরিন আমতা আমতা করে বলতে থাকে। ইরশাক থামিয়ে দেয়। জানি তোমরা কাজিন। দেখো, বউ, স্পষ্ট করে একটা কথা বলি, বিয়ের পর কোনো পরপুরুষের সাথে কথা বলতে নেই। এতে বর রাগ করে। বর রাগ করলে আল্লাহ নারাজ হয়। তাও যদি হয় প্রাক্তন প্রেমিক, তাহলে তার থেকে 10 মাইল দূর দিয়ে হাঁটবা। বোঝা গেল? আমি কিন্তু এসব সহ্য করব না। নওরিন বোকার মতো মাথা নাড়ে। এখন চলো। কোথায়? আমার না ক্লাস আছে। ক্লাস আছে যখন তখন ক্লাসে যাও নাই কেন? এখন কি করো? আসলে কোথায় যাব? শ্বশুরবাড়ি। তবে তোমার না, আমার। নওরিন মুখ বাঁকিয়ে উত্তর দেয়। কি? হুম, চলো। যেতে হবে, ইটস আর্জেন্ট। কিসের আর্জেন্ট? কি হয়েছে বলবেন তো? নওরিন ইশাককে একটার পর একটা প্রশ্ন করছে আর ইশাক নওরিনের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। ইশাক নওরিনকে নিয়ে চলে যেতে থাকে। পেছন থেকে সাগর তাকিয়ে আছে তাদের যাওয়ার দিকে। সে মনে মনে বলে ওঠে, এটা নওরিনের বর? এটা তো ইশাক ভাই। আমি তো ভেবেছিলাম ওর বাড়ির লোক ওকে শিকদার বাড়ির বখাটে ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। মাথা চুলকায় সাগর। ইসরাককে সে চেনে। ইসরাক ভাই নিঃসন্দেহে একজন ভালো মানুষ। কলেজে পড়াকালীন এক বড় ভাইয়ের মাধ্যমে ইসরাকের সাথে সে পরিচিত হয়েছিল, ভার্সিটির প্রিপারেশনের জন্য হেল্প নিতে। সাগর একটু অবাক হয়, তার সাথে সাথে খুশিও হয়। নওরিন তাহলে সেফ। সাগর মনে মনে দোয়া করে নওরিন যেন সুখে থাকে। মেয়েটা এতটুকু বয়সে বড্ড লাঞ্ছনা সহ্য করে ফেলেছে। সাগর আজ রাতের ফ্লাইটেই আবার বিদেশে ফিরে যাবে। দিন আগে সাগরের বাবা হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। সেই অছিলায় তার দেশে আসা, নয়তো তার মা তাকে ভুল করেও ফিরতে দিতেন না। যেদিন নওরিন আর ইসরাকের পারিবারিকভাবে বিয়েটা হয় সেদিনই নওরিনের মেজ খালা মানে সাগরের মা সাগরকে ফোনে নওরিনের বিয়ের কথা জানায়। আব্বা, ঝামেলা বিদায় হইছে? সাগর ভ্রু কুঁচকে প্রশ্ন করে। কিসের ঝামেলা? রিনির বিয়ে হয়ে গেছে। মেয়েরে তোর নানা ভাই আর তোর ঘাড়ে চাপাইতে পারবে না। সাগর উত্তেজিত কণ্ঠে বলে উঠে। কার সাথে? কার সাথে আবার? যেই পোলায় হেরে তুলে নিয়ে গিয়া নষ্ট করছে তার সাথেই। শিকদার বাড়ির পোলা। আম্মা, ওই রাক্ষসটা নওরিনকে মেরে ফেলবে। আমি ফিরে আসি। নওরিনকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাব। সাগর ফোনের ওপার থেকে গভীর আকুতি জানায়। মেজ খালা একটা জোরে নিঃশ্বাস নেই। শেষ 1 বছর ধরে ছেলেটা তাকে বারবার একই আকুতি জানাচ্ছেন, কিন্তু তিনি নিরুপায়। রিরি করে উঠেন সাগরের মা। আমার কসম লাগে সাগর, তুই আসবি না। দরকার পড়লে আমি গলায় দড়ি দিব, তাও নষ্ট মাইয়ারে ছেলের বউ হিসেবে মেনে নেব না। আম্মা, তুমিই না আমাদের বিয়ে ঠিক করছিলা? তুমি বলো এখানে নওরিনের কোনো দোষ আছে? ভদ্র মহিলা শান্ত হয়। নওরিনের জন্য তারও ভীষণ মায়া হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠেন, আসিস না বাপ, ওরা তোকে মেরে ফেলবে। আমার একমাত্র সম্বল তুই। সাগর চুপ হয়ে যায়।
মায়ের আকুতি ফেলতে পারবে না সে। ছোটবেলাতেই সাগর আর নওরিনের বিয়ের কথা সেরে রেখেছিল তাদের দুই পরিবার। নওরিন আর সাগরের মধ্যে সম্পর্কও ছিল বেশ সোজা সাপটা অগোছালো একটা সম্পর্ক। কখনো ভালো বন্ধু, কখনো খুব প্রিয়জন, কখনো বা সবচেয়ে বড় শত্রু। খুনসুটিতে ভরপুর দিব্যি চলছিল নওরিনের সোজা সাপটা জীবন। একদিন হুট করেই নওরিনের নানুভাই অসুস্থ হয়ে পড়েন। জীবন যায় যায় অবস্থা। কোনো রকমে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। নানুভাই বেশ কয়েকদিন বিছানায় শয্যা নেন। সেবার নানুভাই বেঁচে গেলেও মৃত্যুকে খুব কাছ থেকে দেখে ফিরেছেন তিনি। সন্তানদের ডেকে আবদার করে বসেন মরার আগে নওরিন আর সাগরের বিয়েটা তিনি দেখে যেতে চান। তার স্ত্রীরও একই ইচ্ছা ছিল, কিন্তু তিনি দেখে যেতে পারেননি। নওরিন তখন সবে 10ম শ্রেণীতে উঠেছে মাত্র। এত অল্প বয়সে বিয়ে দিতে চান না কেউই। তবে তিনি গো ধরে বসে থাকেন, হয় বিয়ে হবে নয়তো তিনি আমরণ উপবাস করবেন। নওরিনের নানুবাসার সবাই সভা ডাকেন। সেখানে নির্ধারণ করা হয় আপাতত নওরিনের সাথে সাগরের আকদটা সেরে রাখা যাক, তারপরে নওরিন যখন প্রাপ্ত বয়স্ক হবে তখন না হয় ধুমধাম করে তুলে নেওয়া যাবে। ততদিন পর্যন্ত যে যার মতো আলাদা থাকবে, কোনো রকম মেলা মেশা করবে না। সেখানেও তিনি বাদ সাজেন। এক্কেবারে বিয়ে দেখতে চান, পুতির মুখ দেখতে চান। বুড়োর কত স্বপ্ন। তবে এবার সবাই নানুভাইকে বোঝায়, এভাবে সম্ভব না। নওরিন সাগর দুজনেই ছোট। এখন বিয়ে দিয়ে দিলে জনেরই ক্ষতি হবে, শারীরিক মানসিক দুই রকম ভাবেই। বুড়ো মুখ কালো করে সম্মতি জানায়। সাগরদের আদি নিবাস ছিল কক্সবাজারে। সাগরের দাদু দাদি সবাই সেখানেই থাকত। বিয়ের আয়োজনও সেখানেই হবে। তারা খুব কম সংখ্যক লোকজনকে নিয়ে রওনা হয় কক্সবাজারের উদ্দেশ্যে। নওরিন ঈশাকেও সাথে নিতে চায়, তবে ঈশাকে যেতে দেওয়া হয় না। শিকদার বাড়ির মেয়ে এত দূর যাবে, তাও একা একা, এটা হয় না। ঈশা একগুয়ে সে তো যাবেই। ঈশার বায়না দেখে জিনাত শিকদার আমানকে ডেকে পাঠায়। আমনকেই দায়িত্ব দেয় ঈশাকে নিয়ে যাওয়ার। আমান জিনাত শিকদারের মুখে নওরিনের বিয়ে শুনেই থমকে যায়। রাগে অভিমানে কেঁপে উঠে সে। নওরিন বিয়ে করছে, অথচ সে জানে না। তাকে জানানোর প্রয়োজন মনে করেনি। ফোন আর ওয়ালেট নিয়ে বেরিয়ে পড়ে। ততক্ষণে ঈশা বুঝে গেছে সে খুব বড় একটা ভুল করে ফেলেছে। পাগলা সার না পাগলা প্রেমিক ছুটেছে। আপাতত আমান ভাইয়াকে না জানানোটাই ভালো ছিল। ঈশা নিজের গালে নিজেই কয়েকটা চড় মারে। পরদিন রাতেই আগদের আয়োজন করা হয়। আগদের মাঝেই উপস্থিত হয় আমান, সাথে বেশ কিছু ছেলে পেলে। তাদের সাথে অস্ত্রশস্ত্র ছিল। সেই বিয়ের আসর থেকেই নওরিনকে উঠিয়ে নিয়ে যায় সাগর। নওরিন বারবার ছোটার চেষ্টা করছিল, কিন্তু কোনো উপায় নেই। একটা ফ্ল্যাটে এনে তালা বন্ধ করে দেয়। কোমর থেকে বেল্ট খুলে ইচ্ছেমতো মারতে থাকে নওরিনকে। নওরিন মেঝেতে পড়ে যায়। আমানের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ছেড়ে দিন ভাইয়া, আপনি না ঈশার ভাই? আমিও তো ঈশার মতোই, একটু মায়া করুন। আমান নওরিনের গলা চেপে ধরে। আমানের চোখ দিয়েও পানি পড়ছে। আমান সশব্দে হেসে উঠে। বোন, মজা করছো আমার সাথে? নওরিনকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। ভালোই যখন বাসবি না, কাছে ডাকলি কেন? এমন মায় জড়ালি কেন? ছেড়েই যখন যাবি কাছে টানলি কেন? বেঈমান! দরকার পড়লে তোকে এখানেই মাটিতে মিশিয়ে দেব, তবুও অন্য কারো হতে দেব না। বেঈমান! সব কিছু তোর নাটক ছিল, তাই না? নওরিন আমানের মুখের দিকে হা করে তাকিয়ে আছে। আমানের কোনো কথায় তার মাথায় ঢুকছে না। একটু পর নওরিন সেখানেই জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর সে নিজেকে মেঝেতে এক স্থানে আবিষ্কার করে। গায়ে প্রচণ্ড ব্যথা। কতটা সময় পার হয়েছে তার জানা নেই। আমান তখন নওরিনের পাশের টেবিলটাতে মাথা লাগিয়ে আধশোয়া অবস্থায় পড়ে আছে। বোধহয় ঘুমিয়েছে।
নওরিন গুটি গুটি পায়ে দরজার কাছে যায়। দরজা খুলতেই শব্দ হয়। আমান জেগে যায়। আমান নওরিনকে টেনে দেয়ালের সাথে চেপে ধরে। বেঈমান প্রেমিকাদের ছেড়ে দিতে নেই। হয় নিজের কাছে বেঁধে রাখতে হয়, নয়তো একেবারে শেষ করে দিতে হয়। নওরিন হাতের কাছে থাকা ফল কাটা ছুরিটা আমানের বুকে বিঁধে দেয়। আমান ছিটকে সরে যায়। নওরিন এক ছুটে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির মেইন গেট ক্রস করে ছুটতে নিলেই সামনে থেকে ছুটে আসা গাড়িটার সাথে ধাক্কা খায়। প্রায় 2 দিন পর নওরিনকে বিধ্বস্ত অবস্থায় একটা প্রাইভেট হাসপাতাল থেকে উদ্ধার করে নওরিনের বাবা মা। নওরিন তখন অনেকটাই সুস্থ। একটুর জন্য প্রাণটা বেঁচে গেছে। সবাই অদ্ভুতভাবে নওরিনকে প্রশ্ন করতে থাকে, ছেলেগুলো তার সাথে কি করেছে? ছেলেগুলোকে কেন তাকে নিয়ে গেল? তার সাথে খারাপ কিছু করেছে কিনা? নওরিন চুপচাপ থাকে। কেউ তো তাকে প্রশ্ন করছে না তার কষ্ট হচ্ছে কিনা, কতটা ব্যথা সে পেয়েছে। নওরিন চারপাশে চোখ বুলিয়ে সাগরকে খুঁজতে থাকে। সাগর নেই, তবে মেজ খালা আছে। সাগরের সাথে নওরিনের বিয়েটা ভেঙে যায়। অদ্ভুতভাবে যেদিনই নওরিনকে পাওয়া যায় সেদিনই সাগর গুম হয়ে যায়। পরে জানা যায় সাগর বিদেশে পাড়ি জমিয়েছে। সাগর নওরিনকে ফেলে পালিয়েছে। সে নওরিনকে আর গ্রহণ করবে না। বাড়ির সবাই চোখ মুখ শক্ত করে নওরিনকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। নওরিন চেয়েছিল থানা পুলিশ করতে, কিন্তু তার বাবা মা করতে দেয়নি। মেজ ভাই প্রথমে সাপোর্ট করেছিল, কিন্তু পরে মায়ের কথায় সে ও দমে যায়। শিকদার বাড়ির প্রভাব প্রতিপত্তির সামনে তারা নেহাতি তুচ্ছ। নওরিনের বাবা চেষ্টা করতে থাকেন নওরিনের বিয়ের জন্য। ততদিনে ঘটনাটা শিকদার বাড়ির সবার কানেও চলে গেছে। বিষয়টা শিকদার বাড়ির সম্মানের। মান সম্মানের ভয়ে শিকদার বাড়ির মাথারা সিদ্ধান্ত নেয় নওরিনকে বাড়ির বউ করবে, আমানের সাথে বিয়ে দেবে। দাদু নওরিনের বাবাকে কথা দেন নওরিনের সম্মানের দায়িত্ব তাদের। নওরিন আর আমান তখন দুজনই অসুস্থ থাকায় সিদ্ধান্ত নেওয়া হয় আগে দুজন সুস্থ স্বাভাবিক হোক, তারপর বিয়েটা হবে। গাড়িতে ইসরাক আর নিউরিন পাশাপাশি বসে আছে। নওরিন বাহিরের দিকে তাকিয়ে আছে। ইসরাক বারবার নওরিনের দিকে ঘুরে ঘুরে দেখছে। নওরিন ঘুরতেই চোখাচোখি হয়ে যায়। এভাবে ক্যাবলার মতো তাকিয়ে আছেন কেন? অ্যাক্সিডেন্ট করিয়ে মারবেন নাকি? এমন কোনে ইচ্ছে থাকলে বলে দিন, নেমে যাচ্ছি। ইসরাক মুখ ঘুরিয়ে নেয়, জোরে নিঃশ্বাস নেই। তোমার জীবনের গল্পটা অন্যরকম হতে পারত নওরিন, কিন্তু কি? বেঈমানরা কখনো সুখ পায় না, কিন্তু তুমি পাবে। নওরিন ইসরাকের দিকে মুখ ঘুরিয়ে তাকায়। কিসের বেঈমান? কে বেঈমান? কিছু না। বলুন। ফুসকা খাবে? নওরিন মুখ বাঁকিয়ে বলে। মুখ পুরানোর দরকার নেই, আর কথা বলবো না সাগরের সাথে। ও বারবার রিকোয়েস্ট করছিল, ফেলতে পারিনি। এরপর ও যদি বারবার রিকোয়েস্ট করে চলো আমার সাথে পালিয়ে চলো, তাহলে কি পালিয়ে যাবে? নওরিন ইসরাকের কথা একটু বিরক্ত হয়। এই কেমন কথা? ইসরাক শান্ত স্বরে বলে। বাদ দাও। প্রয়োজন মনে করেছ, কথা বলেছ। আর বলিও না। নওরিন মাথা নাড়ে। আপনি কি আমাকে বাবা মায়ের কাছে দিয়ে আসতে চাচ্ছেন? আর রাখবেন না নিজের কাছে? ইসরাক মুচকি হাসে। শুধু দিয়ে আসবো না, ছুঁড়ে ফেলে দিয়ে আসব। নওরিন কিছু বলে না। দুজনই চুপ। গাড়ি থামান। কি হলো? নওরিন হাত উঁচিয়ে বাহিরের দিকে দেখায়। আইসক্রিম খাবো, প্লিজ প্লিজ প্লিজ। ইসরাক দাঁড়িয়ে যায়। ইসরাকের গাড়ি নওরিনের বাড়ির সামনে এসে দাঁড়ায়। নওরিন ভেতরে যায়। ভেতরে গিয়েই জানতে পারে নওরিনের নানু এসেছে। সাথে বড় মামা, বড় মামি, বড় খালা আর মেজ খালাও এসেছে জামাই দেখতে। নওরিনের কিছু কাজিনরাও এসেছে বেড়াতে। তাই এমন জরুরি তলব দিয়ে আনা হয়েছে ইসরাক নওরিনকে। নওরিন ইসরাকের দিকে তাকায়।
আপনার বাড়িতে জানে? ইসরাক মাথা নাড়ে। দাদুকে জানিয়ে দিয়েছি। আর শাশুড়ি মা? ভয় পেয়েনো, মা কিছু বলবে না। আমরা আজ এখানেই থাকব। নওরিন একটু নিশ্চিন্ত হয়। নওরিনের মা তার চাঁদের টুকরো জামাইকে এনে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। ইসরাকের মতো জামাই পেয়ে তিনি মনে মনে বেশ গর্বিত। আমার রিনির ভাগ্য অনেক ভালো, এমন চাঁদের টুকরা জামাই পাইছে। মেজ খালা পাশ থেকে বলে উঠে, ভাগ্য তো ভালোই, না হলে সমাজে এমন মেয়ের বিয়ে দেওয়াই কঠিন। ছেলে যে ভালো তা তো বোঝাই গেল, না হলে ভাইয়ের বোঝা কেউ নিজের মাথায় তুলে নেয়। নওরিনের মা তেড়ে যায় মেজ বোনের দিকে। এদিকে নওরিন ছুট লাগায় নিজের ঘরে। ভীষণ লজ্জা লাগছে তার। সে রীতিমতো কাঁপছে। এরাই নাকি তার আপনজন। ইসরাক নওরিনের পাশে বসে। নওরিন ইসরাকের দিকে তাকায়। আমি বোঝা? জানি না। প্রশ্নটা যদি সেদিন করতে উড় দিতাম, হ্যাঁ। তবে সময়ের ব্যবধানে উড় পাল্টেছে। ঈশাকে দেখার আগ মুহূর্ত পর্যন্ত আমি জানতাম না আপনি শিকদার বাড়ির ছেলে, নইলে মরে যেতাম, তবুও আপনাকে বিয়ে করতাম না। কথাটা বলেই নওরিন ওয়াশরুমে চলে যায়। ইসরাকের সামনে সে কাঁদতে চায় না। এদিকে নওরিনের মা তার মেজ বোনকে গালমন্দ করে বাড়ি থেকে বার করে দিয়েছে। যে আত্মীয় দুঃখের দিনে পাশে থাকে না সে আত্মীয় নয়। যে আত্মীয় সুখের দিনে এসে আরও দুঃখ বাড়িয়ে দেয় সেও আত্মীয় নয়। উভয়ই আত্মীয় হওয়ার যোগ্যতা রাখে না।